বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম ডাক্তার বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের মতো আমরা নতুন নতুন বিভিন্ন টপিক নিয়ে কথা বলার চেষ্টা করি এবং আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সুন্দরভাবে কিভাবে সমাধান দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা বরাবরই কথা বলে থাকি। তো আজকে আমাদের মাঝে আজকেও বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলার জন্য আমাদেরকে সাথে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় শেখ রুহুল ফত্তা রুলু স্যার। স্যার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান এবং আমাদের সবার প্রিয় এবং প্রিয় মুখ আমরা। তো আজকে আমাদের যে বিষয় নিয়ে কথা বলতে চাইবো সেটা হচ্ছে যে নাক কান গলার সমস্যা ও তার প্রতিকার নিয়ে। আজকে এই প্রোগ্রামটা পুরোটা স্পন্সর করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং তারা এই প্রোগ্রামটা পাওয়ার্ড হয়েছে সেপুটিন প্লাস এবং মিরাকফ যে সিরাপ আছে এই দুইটা ঔষধের সৌজন্যে। তো আজকে সবাইকে যত দর্শক যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করব প্রোগ্রামটি পুরোটা দেখার জন্য। আজকে প্রোগ্রামে আমরা দুই ভাবে সাজিয়েছি। প্রথমত আমরা প্রথম দিকে ডিসকাশন করব বিভিন্ন নাক কান গলা, বিশেষ করে করোনার এই সময়টাতে যে জটিলতা আমরা ফেস করছি সেগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী অংশ যে আছে সেইখানে আমরা বিভিন্ন প্রশ্ন নিব, দর্শকদের প্রশ্ন নিব এবং সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের সাথে আরেকজন সম্মানিত গেস্ট এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ সেলিম খান ভাই, সেলস ম্যানেজার স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যারা আজকের এই প্রোগ্রামটাকে স্পন্সর করেছে। তাদেরকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে থাকার জন্য। তো প্রথমেই সেলিম খান ভাইকে আমাদের মাঝে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন, বর্তমান যে পরিস্থিতি সেগুলো নিয়ে কথা বলবেন, স্কয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন এবং আমরা তার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই মূল প্রোগ্রামে যাওয়ার আগে। সেলিম খান ভাই। থ্যাংক ইউ ডক্টর আজম। স্বাস্থ্য ডাক্তার বাড়ি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের আজকের আমাদের স্বনামধন্য ইএনটি স্পেশালিস্ট অব ঢাকা মেডিকেল কলেজের জনাব নুরুল ফত্তা রুমি স্যার এবং ডক্টর আজম এবং বাংলাদেশের এবং পৃথিবীর দূর দূরান্ত থেকে অগণিত দর্শক যারা দেখছেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ডেফিনেটলি করোনাকালীন সময়ে আজকের এই ধরনের একটা অনুষ্ঠান আমি মনে করি সাধারণ দর্শক তথা জুনিয়র ডক্টরদের জন্য অনেক সাহায্য করবে, কারণ নুরুল ফত্তা স্যারের, রুমি স্যারের যে এক্সপিরিয়েন্স, আমি মনে করি এই এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের চিকিৎসা সমাজ যেভাবে ঢাকা মেডিকেল এনরিচ হয়েছে দূর দূরান্ত প্রান্তে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষ আছেন, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা মনে করি আজকের অনুষ্ঠানের মাধ্যমে সত্যিকার অর্থেই নাক কান গলার যে সমস্ত সমস্যা হয় বিস্তারিত স্যার আলোচনা করবেন এবং আমরা উপকৃত হব, সাধারণ জনগণ উপকৃত হব। আর ডেফিনেটলি আজকের অনুষ্ঠানের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি যে সমস্ত ডক্টর যারা এই করোনাকালীন সময়ে স্বাস্থ্য সেবায় দিতে গিয়ে যারা শহীদ হয়েছেন, সেই মাইনুদ্দিন স্যার থেকে শুরু করে গতকালও একজন ডক্টরের শহীদ হওয়ার কথা শুনলাম। সেই দিন পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি যে সমস্ত স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা সেবার সাথে জড়িত এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে সমস্ত ভাইরা একেবারে পেরিফেরিতে ঔষধ আসলে আপনাদের পৌঁছে দিচ্ছে, মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত, তাদের সকলকে আমি সশ্রদ্ধ শ্রদ্ধা এবং সালাম রেখে আমার আজকের প্রোগ্রাম শুরু করতে চাই। বেসিক্যালি স্কয়ার ফার্মাসিউটিক্যালস সবসময় চেষ্টা করে সাধারণ মানুষের যাত্রা পথে তাদের পাশে থাকার জন্য। আজকের অনুষ্ঠান নাক কান গলার বিষয়ে আসলে আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা সত্যিকার অর্থে জানতে পারবো আসলে আমাদের করোনাকালীন সময়ে আমরা অনেক সময় ডক্টরের কাছে যেতে পারতেছি না, আসলে আমাদের মনের বিভিন্ন ধরনের প্রশ্ন, আমার বিশ্বাস দর্শকবৃন্দ সেই ধরনের মন খুলে প্রশ্ন করবেন এবং আমাদের স্যার রুমি স্যার সে তার এক্সপিরিয়েন্স থেকে আমাদের যে ধরনের অ্যান্সার দিবেন আমাদের উপকার হবে। আমি দর্শকদের জ্ঞাতার্থে জানাতে চাই আসলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস যাত্রা শুরু করেছিল অত্যন্ত ছোট্ট পরিসরে 1958 সালে। আপনাদের হিস্ট্রি জানা উচিত, বা আমরা খুব প্রাউডলি বলি যে we have started very small way, but from the help of people of Bangladesh, especially doctors community, from the year 1995
আমরা বাংলাদেশের নাম্বার 1 পজিশনে গেইন করি, এবং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এটা বাংলার 16 কোটি মানুষের, 17 কোটি মানুষের একচ্ছত্র সাপোর্ট টুয়ার্ড দ্য স্কোয়ার, এবং প্রায় 1 লক্ষ রেজিস্টার্ড ডক্টর যারা আছেন তাদের স্বতঃস্ফূর্ত সাহায্য সহযোগিতায় আজকে বাংলাদেশে আমরা এই পজিশনে আসতে পেরেছি। আপনারা আসলে জেনে খুশি হবেন, স্কোয়ার আর আজকে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। কিছুক্ষণ আগে আজম ভাই বলতেছিলেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আসলে অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ পিপল অফ বাংলাদেশ, উই ফিল প্রাউড দ্যাট ইজ এ স্মল কোম্পানি অফ স্কোয়ার ইজ গোয়িং টু বি মাল্টিন্যাশনাল কোম্পানি, অ্যান্ড অ্যাজ এ ফিজিশিয়ান ইউ ফিল প্রাউড, কারণ আপনার ছোট্ট কন্ট্রিবিউশন আজকে স্কোয়ারকে বিশ্বের দরবারে মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে আবির্ভূত করতে যাচ্ছে। বিকজ we are year 2021, we are going to start our production from Kenya, and this will be only pharmaceuticals company from Bangladesh, will be multinational company. As a Bangladeshi physician হিসাবে ডক্টরস কমিউনিটি প্রত্যেকটা ডক্টর প্রাউড ফিল করতে পারে তাদের এই ছোট্ট কলমের কন্ট্রিবিউশন আজকে একটা ন্যাশনাল কোম্পানিকে মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে আবির্ভূত করেছে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা আজকে 48টা কান্ট্রিতে মেডিসিন এক্সপোর্ট করতেছি। এটা আসলে বাংলাদেশের মানুষের জন্য একটা গৌরবের বিষয়। গার্মেন্টস সেক্টরের পর ঔষধ শিল্পই একমাত্র সেক্টর যেখানে বাংলাদেশের মানুষকে বিশ্বে পরিচিতি করে দিয়েছে, এবং সেই ঔষধ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য মূল চালিকা শক্তি হচ্ছে ডক্টরস কমিউনিটি। আমরা সবসময় ডক্টরস কমিউনিটির যে কোনো স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানেই পাশে থাকার চেষ্টা করি। আজকের এই প্রোগ্রাম পিছনে যে সবসময় কাজ করেছে আমাদের পিএমডি এক্সিকিউটিভ মিস্টার মাহমুদুল হাসান, ও বেসিক্যালি স্যাপোটিল প্লাস এন্ড মিরাকপ দেখে, ওদের অক্লান্ত পরিশ্রম আজকের এই প্রোগ্রামকে আমি মনে করি সাকসেসফুল করে তুলবে। এবং ডাক্তার বাড়ির অগণিত দর্শক যারা দেখছেন, আমি তাদেরকে বলবো ধৈর্য সহকারে অনুষ্ঠান দেখেন এবং আপনাদের যে ধরনের প্রশ্ন আছে প্রশ্ন করেন। আমরা আপনাদের যত বেশি আপনারা প্রশ্ন করবেন, যত বেশি আপনারা ইন্টারেস্ট ফিল করবেন, আমরা যারা আছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের, আমরা যারা আছি আমরাও এনকারেজ ফিল করব এই ধরনের প্রোগ্রামকে আগামী দিনগুলোর সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। থ্যাংক ইউ ডক্টর আজম টু অ্যারেঞ্জ সাচ এ ওয়ান্ডারফুল ওয়ে। থ্যাংক ইউ। আমি সর্বশেষে অত্যন্ত বিনয়ের সহিত কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের শ্রদ্ধাভাজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ এনটি নুরুল ফাত্তা রুমি স্যারকে। স্যারের অত্যন্ত বিজি শিডিউল রেখে স্যার আজকে আমাদের দর্শকদের জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যার আপনাকে আগামী দিনও আমরা চাবো যে আপনি আমাদের মাঝে বারবার আসেন এবং আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাধারণ জনগণের জন্য কিছু না হলেও উপকৃত হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ সেলিম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত এবং স্কোয়ার সম্বন্ধে বলার জন্য। এ পর্যায়ে আমরা মূল প্রোগ্রামে চলে যাই। প্রথমে স্যারকে স্বাগত জানাই আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ। স্যারের স্নেহ ধন্যবাদ, এখনো কাছে আসার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম স্যার। ডাক্তার বাড়ি এই চ্যানেলের সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আজম, আশা করি তুমি সুন্দর অ্যাঙ্কর করবে। সেই সাথে আজকে স্পন্সর বাংলাদেশের 1 নম্বর ফার্মাসিউটিক্যাল স্কোয়ার যারা সবসময় আমাদের সাথে রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে নাক কান গলা বিষয়ে সামান্য কিছু কথাবার্তা বলবো। এখানে এই প্রোগ্রামে দেখা যায়, আমি জানি আমাদের কিছু ডাক্তার ভাই বোনেরা থাকেন, কিছু মেডিকেল স্টুডেন্ট থাকেন, কিছু সাধারণ জনগণরা থাকেন। তবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে নাক কান গলা বিষয়ে কিছু প্রবলেম বা কথাগুলো আমি সহজ ভাষায় খুব ইজি ওয়েতে যাতে করে আমাদের সাধারণ জনগণ বুঝতে পারে, আমি সেভাবে একটু বলার চেষ্টা করব। তা আমরা আজকে যে এই যে করোনার ক্রান্তিকালে এসেছি, এই যে করোনা নিয়ে একটা সারা বিশ্বে প্যান্ডেমিক, আমি সশ্রদ্ধি চিত্রে সারা বিশ্বে যারা করোনায় নিহত হয়েছেন তাদের বিধিহাত্তা মাগফিরাত কামনা করছি এবং আমাদের সমস্ত স্বাস্থ্য সেবা কর্মী, আমাদের সাধারণ আপামর জনগণ, আমাদের পুলিশ, আমাদের প্রশাসন, আমাদের অন্যান্য বাহিনী, আমাদের ফার্মাসিউটিক্যালস বাহিনীর, আমাদের বিশাল সবাই যে আমরা যে সবাই মিলে চেষ্টা করছি করোনাকে করোনার এগেইনস্টে আমরা কাজ করছি। আশা করছি আমরা করোনা যুদ্ধে আমরা জয়ী হব। তা আমরা এখন শুরু করছি।
আর আজকে শুরু করার মুহূর্তে আমি বলতে চাই, আজকে হচ্ছে 27শে জুলাই। এই দিনটা আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল হেড নেক ক্যান্সার ডে। ওয়ালাইকুম আসসালাম। ইন্টারন্যাশনাল, ও আরিফিন, ইটস নাইস। হ্যাঁ হ্যাঁ আরিফিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হলাম তোমাকে পেয়ে, খুব খুশি হলাম। আমি জাস্ট আমরা কেবল শুরু করেছি, আমি একটু বলতে চাচ্ছিলাম যে আজকে 27শে জুলাই ইন্টারন্যাশনাল হেড নেক ক্যান্সার ডে। সারা বিশ্বে, হ্যাঁ সারা বিশ্বে প্রতি বছর আমরা খুব গর্জিয়াসলি পালন করি, কিন্তু আজকে আমরা করোনার জন্য আমরা কিছুটা ওয়েবিনার করছি, তার মাধ্যমে আমরা পালন করছি। আজকে আর একটা ইম্পর্টেন্ট ডে হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আছে, আমাদের আরেফিন, আমাদের আজম, আমাদের সবাই ইয়াং জেনারেশন, যাদেরকে আজকে ডিজিটালে উদ্বুদ্ধ করেছে, ডিজিটালের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজকে জয়ের জন্মদিন, তাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শুরু করছি। এখন এই যে করোনাটা শুরু হয়েছে, করোনার যে দেখা যাচ্ছে যে আমরা সাধারণভাবে বলেছি কয়েকটা কথা, যে 80% রোগী হয়তো কোনো রকম লক্ষণ বা সিমটম নেই, আর 20% রোগীর কিছু লক্ষণ আছে, তাদের মধ্যে সামান্য কিছু আছে, হয়তো 10% 15%, আর 5% বেশি হয়ে যাচ্ছে, সিরিয়াস হয়ে যাচ্ছে। তো এখন যে সিমটম গুলো আমরা সাধারণভাবে জেনেছি যে কি, নাকটা বন্ধ বন্ধ মনে হচ্ছে, রাইনাইটিস, নাকে সর্দি, নাক দিয়ে সর্দি ঝরছে, নাকের যে গন্ধ স্মেল, এটা ঘ্রাণ কমে যাচ্ছে, গলায় উসখুস করছে, গলায় ব্যথা, গলা কেমন করছে, অনেক সময় জিহ্বার টেস্ট কমে যাচ্ছে। আর একটা হচ্ছে কি যে জ্বর হচ্ছে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেই সাথে কাশি এবং শ্বাসকষ্ট। তাহলে আমাদেরকে, আমি তো নাক কান গলা একজন স্পেশালিস্ট, আমাদের কাছে রুগীরা আসে, আমাদের বলে স্যার আমি কিভাবে বুঝবো এটা কি আমার টনসিলের সমস্যা, আমার গলায় কি ফ্যারিঞ্জাইটিসের সমস্যা, নাকি আমার করোনা হয়েছে, নাকি আবার এই যে আমরা বলছি যে নাকের সর্দি, নাকটা বন্ধ আছে, নাক সর্দি, নাকে হাঁচি হচ্ছে, একটু কাশি হচ্ছে, এটা তো অনেকটা কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জা, এই একই ধরনের সিমটম। তাহলে কিভাবে বুঝবো? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা করোনার ক্ষেত্রে আমরা মনে করছি যে এই ধরনের সিমটমের সাথে নাক দিয়ে আমি গন্ধ টের পাচ্ছি না, স্মেল বা আমি ফুলের গন্ধ বুঝতে পারছি না, পারফিউম বুঝতে পারছি না, গন্ধ বাথরুমের যে পচা দুর্গন্ধ টের পাচ্ছি না। ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। টেস্ট কমে যাওয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা বলছি ঘ্রাণ বা অলফ্যাক্টরি, আমরা কথা বলতে যাচ্ছিলাম যে এই যে স্পেশালি হঠাৎ করে নাকের গন্ধ যে চলে যাচ্ছে বা খাবারের স্বাদ যে চলে যাচ্ছে, এটার ব্যাপারে আসলে জনমনে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, যে আমরা এই জিনিসগুলো যে ফেস করছি, মানে এটার ব্যাপারটা কি, এটা কেন হচ্ছে, অথবা এই থেকে পরিত্রাণের উপায় কি, এটা আমাদের উপর কি ইফেক্ট ফেলবে, অথবা এটা কতদিন থাকবে, আদৌ কি সারবে কিনা। প্রতিদিন আপনি জানেন, বিং এ ইএনটি স্পেশালিস্ট, প্রতিদিন এই ধরনের ফোন কল রিসিভ করতে হচ্ছে, প্রচুর পেশেন্ট আমরা পাচ্ছি। তো এই ব্যাপারে যদি একটু ব্রিফলি বলেন। হ্যাঁ ডেফিনেটলি, আমরা এই যে স্টেপ বাই স্টেপ আসছিলাম, তাহলে এখন এটা তাহলে একটা কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জা এই জিনিসটা করব স্যার, আমাদের দর্শক যারা আছেন স্যার। হ্যাঁ 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 বলো। আচ্ছা, আমাদের বলি যে সম্মানিত দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন সুনামধন্য ইএনটি স্পেশালিস্ট, ইয়ং প্রমিনেন্ট ফিন, এফসিপিএস এবং এফসিপিএস করেছেন ইএনটি তে, এবং বর্তমান সুনামের সহিত প্র্যাকটিস করছেন। তো দর্শকদের অনুরোধ করবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের দুইজন প্রমিনেন্ট এবং দেশ সেরা ইএনটি সার্জন আছেন আমাদের সাথে, তাদেরকে প্রশ্ন করবেন, প্রশ্নের শেষ ভাগে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই। তো এক্ষেত্রে স্যার তার কথাগুলো কন্টিনিউ করবেন, তারপর আমি আরএফএন আমি আরএফএনকে দিচ্ছি প্রশ্ন করার জন্য। যেটা আমরা হচ্ছে করোনার সিমটম গুলো বলছিলাম, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে জ্বর, টেম্পারেচার বা ফিভার, এটা বাড়ছে এবং এটা রয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে না।
এবং তার কাশি এবং শ্বাসকষ্ট শুরু হচ্ছে। সুতরাং শ্বাসকষ্ট, জ্বর বেশি, নাকে গন্ধ পাচ্ছি না, এগুলো চিন্তা করলে আমাদের মাথায় চলে আসবে করোনা, এবং তখনই কিন্তু আমরা চিকিৎসার জন্য চলে যাব। আমাদের রুগীদেরকে আমরা অনুরোধ করেছি, আপনারা আপনাদের পরিচিত ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনারা তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, এবং আপনারা প্রয়োজনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আরো বিভিন্ন জায়গা, বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের তারা কিন্তু একটা হটলাইন দিয়েছে, সেখানে যোগাযোগ করে আপনার চিকিৎসা নিতে পারবেন। কিন্তু 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 মনে রাখতে হবে, যখনই জ্বর বেশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্লিজ গো টু দ্য ডক্টরস এন্ড গো টু দ্য হসপিটাল। এটা গেল। আর প্রয়োজনীয় করোনা টেস্ট করে নেবেন। আর এখন আমরা যে কথাবার্তা শুরু করলাম, আমি এখন আমাদের ঢাকা মেডিকেল অনেক রিসার্চও করছি আমরা। তার মধ্যে আমাদের যে ডক্টর আরিফিন আছে, অত্যন্ত ইয়াং, এনার্জেটিক, ডাইনামিক ছেলে আরিফিন, এবং আমরা সবাই মিলে অনেক রিসার্চ করছি। আরিফিন, তুমি একটু আমাদেরকে, এই আমাদের যারা জনগণ ভাইয়েরা আছে তাদেরকে একটু বলো আমরা কি রিসার্চ করছি, আমাদের নাকের গন্ধটা কি হচ্ছে, গলাটা কিছু, তুমি একটু বলো, সবাই শুনবে, বলো ভাইয়া। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের সবাইকে। তো এখানে কিছু বলতে পারার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তো আজকে যে প্রেক্ষাপটটা, সেটাতে স্যার আমাকে যেটা জিজ্ঞেস করলেন যে আমাদের রিসার্চ প্রজেক্ট যেগুলো চলছে সেগুলোর ব্যাপারে। স্যার, আমিও সবাইকে বলতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ একটি কলেজ হাসপাতাল, একটি একাডেমিক ইনস্টিটিউট, যেখানে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের রিসার্চ এবং এই জিনিসগুলোর সাথে আমরা জড়িত আছি। স্পেশালি এই করোনার সিজনে, আমরা প্যান্ডেমিকের সময় যখন শুরু হলো, তখন আমরা প্রথম থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং, বাংলাদেশে করোনা প্রথম আইডেন্টিফাই হয় 8ই মার্চ, তখন থেকেই আমরা বেশ কয়েকটা প্রজেক্ট হাতে নেই। স্পেশালি আমরা পভিডন আয়োডিন, যেমন একটা এজেন্ট আছে, অ্যান্টিসেপটিক এজেন্ট, যেটা মাউথ ওয়াশ হিসেবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এটা ইউজ করা হয়, অ্যান্টিসেপটিক সলিউশন হিসেবে ইউজ করা হয়। এটার উপর আমরা বেশ কিছু কাজ করি। প্রথম থেকেই আমরা একটা রিভিউ আর্টিকেল প্রথমে তৈরি করি, যা মানে আমরা সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে কিছু কাজ করেছিলাম। তো সেটি হচ্ছে যে পভিডন আয়োডিনকে আমরা বলছি যে এটি বিশেষ করে যারা হেলথ কেয়ার প্রফেশনাল বা হেলথ কেয়ার ওয়ার্কার, যারা কিনা সরাসরি করোনা রোগীর সংস্পর্শে এসে কাজ করছেন, ইভেন এমনকি যারা হেলথ কেয়ার প্রোভাইডার না কিন্তু অন্যান্য পেশাজীবী, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে জনগণের সাথে সংস্পর্শে আসতে হচ্ছে, এই ধরনের লোকরা যারা ঘরের বাইরে যেতে বাধ্য হচ্ছেন, তারা যদি সবাই পভিডন আয়োডিন ইউজ করেন, স্পেশালি ঘর থেকে বের হওয়ার আগে, ঘরে ফিরে, আর যদি বেশি লম্বা সময় বাইরে থাকেন তাহলে ইন বিটুইন, তার মানে মাঝখানে, বিশেষ করে যারা হেলথ কেয়ার ওয়ার্কার, যারা 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করছেন, তারা প্রতি 2-3 ঘন্টা পর পর যদি এই জিনিসটাকে মাউথ ওয়াশ এবং নেজাল স্প্রে আকারে আমরা নিয়ে এসেছি, নেজাল স্প্রে যদি ব্যবহার করেন অথবা নেজাল ইরিগেশন যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে নাক মুখ দিয়ে যে ভাইরাস বা করোনা ভাইরাসটা ঢুকতো, সেই তার রুট অফ এন্ট্রি থেকে আমরা এটাকে বিতাড়িত করতে পারি এবং এর নাক মুখে প্রবেশটাকে আমরা প্রতিহত করতে পারি। এটা এমন না যে এটা দেওয়ার সাথে সাথে রোগী ভালো হয়ে যাবে বা চিকিৎসা পারপাসে এটা ইউজ হবে না, নট লাইক দিস। এটাকে আমরা বলছি যে এটা একটা জাস্ট অ্যাডজাংক্ট টু পিপিই, যে আমরা যে ফেস মাস্ক পরছি, N95 মাস্ক পরতে বলছি, সেগুলোর সাথে সাথে এই N95 মাস্কের যে প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য মাস্ক পরে যে আমরা প্রতিরোধ করার চেষ্টা করি, সেই জিনিসটাকে স্ট্রেংথেনিং করা। স্পেশালি যদি কারণ এই পভিডন আয়োডিনটা 1955 সাল থেকে, স্যার আপনি জানেন, আমাদের এই আরেকটা জিনিস বলে রাখি, এই যে রিসার্চ প্রজেক্ট, এর মধ্যে আমাদের শ্রদ্ধেয় রুমি স্যার কিন্তু আমাদের প্রজেক্ট গাইড, এবং সবসময় স্যার আমাদেরকে সর্বতভাবে হেল্প করছেন, এই রিসার্চের অন্যতম কি পার্সন হিসেবে কাজ করছেন স্যার। তো এটা নিয়ে আমরা অনেকগুলো সোসাইটির অনেক ধরনের মিটিং দেখেছি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সবখানে কথাবার্তা হচ্ছে যে পভিডন আয়োডিনটা খুব ইফেক্টিভ এবং এটা কাজ করবে প্রিভেনশনের জন্য। কিন্তু এটার একটা হিউম্যান ট্রায়াল দরকার ছিল, যে নোভেল করোনা ভাইরাসের উপর এই পভিডন আয়োডিন আসলে কাজ করছে কিনা, যেটা ল্যাবে প্রমাণিত হয়েছে যে এটা কাজ করছে, কিন্তু হিউম্যান বডিতে আদৌ এটা কতখানি কাজ করছে সেটার উপর আমরা তখন একটা দ্বিতীয় আমাদের রিসার্চ শুরু করি, যেটাতে আমাদের পেট্রোনাইজ করেন রুমি স্যার প্রথম থেকেই, এবং খুবই অ্যাক্টিভলি স্যার আমাদের সাপোর্ট দিচ্ছেন। আমি গাউসুল সহ আমাদের একটা বেশ বড় টিম আমরা এটা নিয়ে কাজ করছি। অসংখ্য ধন্যবাদ আরিফিন। এবং আমি যেটা একটু বলে দেই, সেটা হচ্ছে কি, আরিফিন অনেক সুন্দর করে একাডেমিক কথাবার্তা সুন্দর বলেছে। আমি শুধু আমাদের যারা
দর্শক শ্রোতা ভাইরা আছেন তাদের বাংলা যেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের টনসিল রোগীর জন্য আমরা একটা মাউথ ওয়াশ ব্যবহার করি। হালকা 1 গ্লাস বা 1 কাপ, আমরা 1 কাপ কুসুম গরম পানিতে আমরা পভিডিন আয়োডিন বা 1% ভায়োডিন মিশিয়ে দিয়ে গলা গড়গড়া করতে বলি 3 বেলা 10-15 মিনিট করে। এটা খুবই এফেক্টিভ, এটা আমাদের গলায় ফ্যারিঞ্জাইটিস টনসিলাইটিসে উপকারী দেয়। ঠিক এই জিনিসটাই, এটা হচ্ছে 0.45% কনসেন্ট্রেশনে, অর্থাৎ এই জিনিসটা সোজা কথা, যদি আমরা গড়গড়া করি এবং নাকে যদি ওয়াশ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ভাইরাসের যে লোড, যে আমাদের যে ভাইরাসগুলো নাক দিয়ে ঢুকছে, মুখ দিয়ে ঢুকছে, গলার এখানে রয়ে গেছে, এগুলো ভাইরাসগুলোকে, লোডগুলোকে মেরে ফেলতে, কমাতে সাহায্য করছে। সুতরাং মাস্ক যেমন আমাদেরকে ভাইরাস ঢুকতে বাধা দিচ্ছে, ভাইরাস যদি কোনোভাবে ঢুকে যায়, আমরা যদি গড়গড়া করি, তাহলে এটা বেশ একটা উপকারী। এটা আমাদের প্রমাণিত আছে, আমরা এখন রিসার্চ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্স্যাক্টলি, আমি স্যার সাথে বলতে চাই, স্যার খুব সুন্দর করে বলতেন সব সময়। এটা একটু বলি আমি, এইটা আমরা, হ্যাঁ, এই প্রিভেন্টিভ পারপাস, এটার ইউজ নিয়ে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অনেক রিসার্চ হচ্ছে, অনেক পেপারস বেরোচ্ছে। যেমন আমি কয়েকটা নাম একটু বলতে চাই, যেমন আমেরিকান পিটসবার্গ ইউনিভার্সিটি 5ই মে একটা পেপার প্রকাশ করে। তারপর ইংল্যান্ডের কিংস লন্ডন হসপিটাল, সারে কাউন্টি হসপিটাল, তারা 24শে এপ্রিল একটি পেপার পাবলিশ করে। আমরা 28শে এপ্রিল প্রায় একই ধরনের প্রোটোকল আমাদের ঢাকা মেডিকেল থেকে, নাক কান গলা বিভাগ থেকে প্রকাশিত হয়েছে। গুড, হ্যাঁ আমরা জানি। এক্স্যাক্টলি, সেটা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়েছে। তো এর ফলশ্রুতিতে কিছুদিন আগে ইন্ডিয়ান একটা অটোলারিঙ্গোলজি সোসাইটি থেকেও তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং তারাও এটাকে প্রমোট করছে। এবং সবাই, স্পেশালি ইএনটি সার্জন, ডেন্টাল সার্জন, ম্যাক্সিলোফেশিয়াল এবং হচ্ছেন যারা অ্যানাস্থেশিয়ার ডাক্তার, ইভেন স্কালপের সার্জন, নিউরো সার্জন যারা, তারা কিন্তু এই পদ্ধতিটি ব্যবহার করছেন। স্পেশালি এই যে রোগীকে একটু ওয়াশ করা, গড়গড়া করা, ডাক্তাররা নিজেরা এবং হাসপাতালের স্টাফ যারা, তারা সবাই এটা ব্যবহার করছেন। কেন? সো দ্যাট এটা একটা এক্সট্রা প্রোটেক্টিভ গিয়ার আমাদেরকে দান করে। তো এটা নিয়ে আমরা কাজ করছি, বেশ লম্বা সময় ধরে কাজ করছি। হিউম্যান ট্রায়াল যেটা দরকার ছিল, সেই ট্রায়ালটা আমরা করেছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা কয়েকদিনের মধ্যেই এটার রেজাল্ট জনসমক্ষে প্রকাশ করতে পারবো। আমরা খুবই আশাব্যঞ্জক এবং ফলপ্রসূ রেজাল্ট পেয়েছি। তো সেটাও ইনশাআল্লাহ একটা ভালো জার্নালে আমরা পাবলিশ করতে সক্ষম হব। এরপরে স্যার রিসার্চের কথা বলছিলেন, ঢাকা মেডিকেলে রুমি স্যারের নেতৃত্বে বেশ কয়েকটি রিসার্চ প্রজেক্ট চলছে। তো এর মধ্যে কোভিড আয়োডিন, এটাই আমাদের সবচেয়ে বড় ক্লিনিক্যাল ট্রায়াল। এবং একই সাথে আমাদের ডাইরেক্টর স্যার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিরউদ্দিন স্যারের পৃষ্ঠপোষকতা কথা না বললে এটা ভুল হবে। স্যারও কোভিড আয়োডিনের পক্ষে ব্যাপারে খুবই পজিটিভ এবং আমরা এটা নিয়েও কাজ করছি। এই পরবর্তীতে এখন এটার ব্যাক টু ব্যাক থার্ড রিসার্চ প্রজেক্ট যেটা আসছে কোভিড আয়োডিন নিয়ে, যেই স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা আমরা এই সরাসরি কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছি, তাদেরকে প্রোটেক্টিভ গিয়ার হিসেবে এই জিনিসটি দেওয়া হবে এবং একটি র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল আমরা করতে যাচ্ছি। সেটা অচিরে সম্ভবত সামনের সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে। এবং পাশাপাশি আরো বেশ কয়েকটি প্রজেক্ট চলছে। এর মধ্যে রুমি স্যার যেটা নাকের গন্ধ বা স্বাদ নিয়ে বললেন, অলফ্যাক্টরি অ্যান্ড গাস্ট্রোয়েড ডিসফাংশন, সেটি একটি রিসার্চ প্রজেক্ট চলছে। সেখানেও রুমি স্যারের নেতৃত্বে আমরা এই কাজ করছি। আমি গাউসুল আছি, সাথে ডাক্তার নিউরোসার্জন ডাক্তার জিকো, মেডিসিনের ডাক্তার জুবায়ের আনাম চৌধুরী সহ আমরা বেশ কয়েকজন এটি নিয়ে কাজ করছি। ভাইরোলজি ডিপার্টমেন্টের প্রফেসর সুলতানা শাহানা বানু ম্যাডামের কথা বলতে হয়, ম্যাডামও প্রত্যেকটি প্রজেক্টে খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত থেকে আমাদের সবসময় পরামর্শ এবং সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে আসছেন। এই তিনজন ব্যক্তির কথা উপরে, মাথার উপরে, এই কথা না বললে ভুল হবে। 1 নম্বর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিরউদ্দিন স্যার, 2 নম্বর আমাদের প্রফেসর শেখ নুরুল ফাত্তার রুমি স্যার এবং 3 নম্বর হচ্ছেন প্রফেসর সুলতানা শাহানা বানু ম্যাডাম। এবং আরেকজনের কথা বলতে হয়, সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় অধ্যাপক টাবলু স্যারের কথা। স্যারও প্রথম থেকে আমাদের খুব পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন, সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এই জন্য এই সবার নাম আমি বলার সুযোগ পেয়ে সোশ্যাল মিডিয়াতে একটু বলে গেলাম। আর একই সাথে আরো বেশ কিছু কাজ আমরা করছি, যেমন ওই নাকের স্বাদ গন্ধের উপর ওয়ার্ল্ডের সম্ভবত সবচেয়ে বড় যে রিসার্চ প্রজেক্ট চলছে, সেটি এই মুহূর্তে বাংলাদেশে চলছে। এখন পর্যন্ত পৃথিবীতে, আমেরিকা, ইউরোপের বিভিন্ন সেন্টারে বিভিন্ন স্টাডি হয়েছে, যে 100 জন 200 জনের উপর স্টাডি হয়েছে, মেটা অ্যানালাইসিস হয়েছে 400-500 জনের উপর। ঢাকা মেডিকেল থেকে আমরা একটি টিম এই স্টাডিটি করছি, যেখানে প্রায় 1000 হচ্ছে আমাদের টার্গেট স্যাম্পল, যার উপর আমরা এই রিসার্চ প্রজেক্টটি করছি। অলরেডি আমাদের 2/3 এর মতো স্যাম্পলের
ডাটা কালেকশন করা হয়ে গিয়েছে, ইনশাল্লাহ অচিরে এটা রেজাল্ট আমরা পাবলিশ করতে পারবো। বাংলাদেশের প্রেক্ষাপটে এই নাকের স্বাদ গন্ধের যে বিষয়টা, জিহ্বার স্বাদ আর নাকের গন্ধের বিষয়টা, এটার উপর ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে যাচ্ছি। আর একই সাথে আমরা ঢাকা মেডিকেল কলেজে আরো কিছু কাজ করেছি, যেমন সার্জারির একটি নতুন টেকনিক আমরা তৈরি করেছি, যেটাকে ইনভেনশন ইনোভেশন যে যাই বলে, আমরা এটা করেছি। যেমন পলিডন অ্যাপ্রোচ, এই শব্দটি ডিকশনারিতে নেই, নতুন ভাবে আমরা এনেছি এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইএনটি ওয়ার্ল্ডে এটি নিয়ে আলোচনা চলছে এবং আমাদের একাধিক পেপার এটা নিয়ে পাবলিশ হয়েছে যে কিভাবে ট্রাকিওস্টমি আমরা করব, কিভাবে কানের সার্জারি মাস্টারেক্টমি করব, কিভাবে ফেস করব, এই জিনিসগুলা থ্যাংক ইউ স্যার খুব সুন্দর বলবেন ইনশাআল্লাহ। না 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 ঠিক আছে আরিফিন, আরিফিন তোমাকে অসংখ্য ধন্যবাদ। সোজা কথা, আমি আমার দর্শক ভাইদেরকে বলতে চাচ্ছি যে নাক কান গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই কোভিড এর প্যান্ডেমিক কালেও কিন্তু আমরা চিকিৎসা সেবা যেমন দিয়ে যাচ্ছি, আমাদের রিসার্চ অ্যাক্টিভিটিও কমে যাচ্ছে, আমরা করছি। বাংলাদেশে বদনাম হচ্ছে আমরা রিসার্চ কম করি, ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করছি। আর আসলে আমাদের এই কথাবার্তাগুলো হয়তো আমাদের দর্শকদের কাছে একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ এটা একাডেমিক ডিসকাশন হয়ে যাচ্ছে। তো লেটাস আমরা এখন চেষ্টা করি একটু সহজ সরল সুন্দর করে কিছু বাংলায় সুন্দর কথাবার্তা বলি। যেমন আজকে আমাদের বলেছি আমরা, আজকে আমাদের হচ্ছে এই ওয়ার্ল্ড হেড নেক ক্যান্সার ডে, অর্থাৎ ক্যান্সার মানে মনে হয় কি নো অ্যান্সার, ক্যান্সার নো অ্যান্সার, কিন্তু আমরা কিন্তু এখন বলেছি ক্যান্সার ইয়েস মেনি অ্যান্সার, স্পেশালি যদি আমি ক্যান্সারটা সঠিক সময়ে তাড়াতাড়ি নির্ণয় করি। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু আমি আমার সমস্ত ভাই বন্ধুকে অনুরোধ করছি, ক্যান্সারের যে 2-3টা যে প্রধান শত্রু, একটা হচ্ছে স্মোকিং, আর একটা হচ্ছে পান তামাক জর্দা, আর একটা হচ্ছে অ্যালকোহল। আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ রাখেন, তাহলে আমাদের যে হেড নেক ক্যান্সার, এই যে এখানে আমাদের যে ক্যান্সার গুলো, আমাদের এগুলো কিছুটা কন্ট্রোল হবে। তা আমি অনুরোধ করছি যে আমাদের যে এই যে ঠোঁট, জিহ্বা, গলা, টনসিল, তারপর আমাদের যে কণ্ঠনালী, ল্যারিংস, আমাদের যে থাইরয়েড, গলগণ্ড, এই যে ক্যান্সার গুলো আছে, এদের জন্য কিন্তু সমস্ত দায়ী হচ্ছে এই যে আমি বলেছি একটু আগে, স্মোকিং, ধূমপান, পান তামাক জর্দা, গুল, খৈনি, অ্যালকোহল প্রভৃতি। আপনারা বন্ধ রাখবেন, ইনশাল্লাহ আমরা ক্যান্সার থেকে আমরা ভালো থাকার চেষ্টা করব। তাহলে আজকে ক্যান্সার ডেতে সবার জন্য এইটুকুই পরামর্শ হলো। এখন আমাদের প্রিয় গিয়াস কিছু কথাবার্তা বলবে, আরিফিনের সাথে কথা বলবে কিছু বাংলা। আরিফিন কিছু বলো, লোকজন আমাদের দর্শকদের কিছু কোশ্চিন নাও, নাহলে কিন্তু সব সায়েন্টিফিক হয়ে যাবে প্রোগ্রামটা। আমি স্যার একটু আরিফিনের কাছে যেতে চাই, সেটা হলো যে বর্তমান এই সময় আরিফিন, আপনি তো বর্তমান সময় একজন ফ্রন্ট লাইনার এবং ফাইট করছেন, এবং আমরা সবাই জানি যে করোনা ভাইরাস যেটা আমাদের নাক দিয়ে কিন্তু আমাদের নাক, মুখ এবং আমার চোখের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ঢোকে। তো নাক কান গলা বিশেষজ্ঞ হিসাবে এই সময়টাতে আসলে কোন প্রবলেম গুলো আপনি কমনলি ফেস করছেন করোনার এই সময়টাতে, আরিফিন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় রুমি স্যার অলরেডি এগুলো বলেছেন ম্যাক্সিমাম জিনিসটাই, যে আমাদের কাছে কি প্রবলেম গুলো নিয়ে আসছেন। তো মেইনলি আমাদের কাছে সবসময় আমরা দেখি যে করোনার যে মেইন সিমটম গুলো সবগুলোই আমাদের ইএনটি রিলেটেড, যেমন হচ্ছে সর্দি লাগা, নাক দিয়ে পানি ঝরা, জ্বর আসা, গলা ব্যথা, শ্বাসকষ্ট, এইসব সমস্যা নিয়ে, তারপর নাকে গন্ধ চলে যাওয়া বা খাবারে স্বাদ চলে যাওয়া, এই সবকিছু নিয়েই কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসে। এবং পরবর্তীতে আমাদের যখন সন্দেহ হয় যে হ্যাঁ পেশেন্ট করোনার সিমটম, তখন আমরা তাকে করোনা টেস্ট করার জন্য বলি। আর এই গাউসুল, যেই কথাটা আমি একটু মেনশন করতে চাই একটু আলাদাভাবে, সেটা হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মানুষজন কেমন একটু রিল্যাক্স হয়ে গিয়েছে, রিলাক্টেন্ট হয়ে গেছে, মাস্ক পরছে না বা করোনায় ক্ষতি হচ্ছে না, বাংলাদেশ থেকে বুঝি চলেই যাচ্ছে, এরকম একটা টেন্ডেন্সি। সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে আসলে ব্যাপারটা এরকম না। সবাই আমরা যেন সাবধানতার যে প্রোটেক্টিভ যে গিয়ার গুলা, যেমন মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা হচ্ছে ওই বাইরে সবাই মেলামেশা করতে না যাওয়া, বন্ধু বান্ধব একসাথে খাওয়া দাওয়া করতে না যাওয়া, যেটা আমরা এখন প্রতিদিনই দেখছি। সবাই হঠাৎ করে যেন 3-4 মাস পরে বের হয়ে আসছে, একদম অজস্র বন্ধু বান্ধব একসাথে ঘুরছে ফিরছে, সেলফি তুলছে, সেলফি তোলার সময় কারো মুখে মাস্ক নাই, নট সোশ্যাল ডিস্টেন্সিং। এই জিনিসগুলো কিন্তু অ্যালার্মিং এবং এটা খুবই একটা খারাপ দিকে যাচ্ছে। যে কারণে সবাইকে বলতে চাই যে আপনারা দয়া করে যে জিনিসগুলো প্রথম থেকে মেনে চলার চেষ্টা করেছিলেন, সেই জায়গায় যেন কোনো ভাটা না পড়ে। যতদিন পর্যন্ত দেশ কোভিড মুক্ত না হবে, কারো রিল্যাক্স হওয়ার আসলে কোনো সুযোগ নাই।
কে কখন কার থেকে আক্রান্ত হব বা হয়ে যাচ্ছি আমরা জানি না। আর হচ্ছে জনগণ কাউকে টেস্ট করতে বলেই বলে যে না না আমার তো অত কিছু নাই, আমার খালি নাকে গন্ধ পাচ্ছি না বা খাবারের স্বাদ পাচ্ছি না, আমার তো কোনো জ্বর সর্দি কাশি নাই, অথবা আমি টেস্ট করবো কেন? কেউ কিন্তু টেস্ট করতে চাচ্ছে না, যে কারণে টেস্টের সংখ্যাও কিছু কমে যাচ্ছে। জনগণের এই প্রথম দিকে যে সচেতনতাটা ছিল, এটা কেমন যেন একটু ভাটা পড়ে যাচ্ছে আমাদের মনে হচ্ছে। তো এই জন্য এইটা যেন না হয়, আমরা আমাদের স্টাডি থেকেও বলতে পারি, ইভেন সব জায়গায় এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে যে ইসোয়া বলে একটা টার্ম এসেছে, যে শুধুমাত্র মানে আইসোলেটেড সেন্সোরিয়াল অলফ্যাক্টরি অ্যানোসমিয়া, যাই হোক মানে ওই এটাতে যেটা বলতে চাওয়া হয় যে শুধুমাত্র নাকে গন্ধ নাই, এটাও কিন্তু করোনার একটা সিমটম, খুবই গুরুত্বপূর্ণ সিমটম। এই সিজনে কেউ যদি হঠাৎ করে সারা জীবন নাকে গন্ধ পেয়েছে, হঠাৎ নাকে গন্ধ পাচ্ছে না, তার জ্বর সর্দি কাশি গলা ব্যথা কিছু নাই, শ্বাসকষ্ট নাই, তারপরও এটা পরীক্ষায় প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু করোনা। এটা ধরে নিয়ে যদি কেউ থাকে, এতে করে তার দ্বারা সমাজে এবং পরিবারের মধ্যে এই সংক্রমণটা ছড়ানোর সম্ভাবনা কমে যাবে। তাই সবার প্রতি উদাত্ত আহ্বান, এই সমস্যার যে কোনো একটি যদি আপনি অনুভব করেন, অবশ্যই আপনি নিজেকে করোনা রোগী হিসেবে ট্রিট করবেন। নিজেকে ট্রিট করবেন মানে নিজেকে ধরে নেবেন যে আপনি করোনা রোগী, এবং আপনি আপনার পরিবার এবং অন্যান্য লোকজনের কাছ থেকে, ঘনিষ্ঠজনের থেকে দূরে থাকবেন। যে নিয়মগুলো আমরা সবাই জানি, সেটা দয়া করে মেনটেন করবেন। দেখা যায় আমাদের পরিবারে এর চর্চা নেই আসলে, তো এটা নিয়ে আমরা একটু মানে আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি। তবে আরেকটা বিষয়, যে কেউ যেন আবার অতিরিক্ত প্যানিক না হয়ে যায়, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই প্রচুর ফোন আমরা রিসিভ করি, চেম্বারে রোগী আসে, মুখ পুড়ে যাচ্ছে, গলা পুড়ে যাচ্ছে। এই করোনা ঠেকাতে গরম পানি খেতে গিয়ে মুখ, গলা, জিহ্বা সব কিন্তু পুড়ে যাচ্ছে। ফলে এটা উল্টা অন্যদিকে হ্যাজার্ড তৈরি করছে, যেখানে আসলে রোগী নাই সেখানে দেখা যাচ্ছে খেতে গিয়ে জিহ্বা টিপা পুড়িয়ে তারপর ডাক্তারের কাছে আসছে। এটা কিন্তু খুবই দুঃখজনক। এটা যেন না করি, অতি সতর্ক হওয়া ভালো না, সতর্ক আমরা হব, যতটুকু হওয়া দরকার, প্রয়োজনীয়তা আছে সতর্ক থাকার, সেটুকু আমরা মেনটেন করব, হাইজিন মেনটেন করবো, তার মানে গলা টলা পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। তো এই আপাতত এইটুকুই। আর শ্বাসকষ্টের ব্যাপারে একটা কথা বলি, একটা হ্যাপি হাইপোক্সিয়া বলে একটা বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে ব্লাডের অক্সিজেন লেভেল অনেক কমে যাচ্ছে, কিন্তু আস্তে ধীরে সুস্থে কমছে বলে এটা আমরা টের পাচ্ছি না। তাই কারো যদি কোভিড পজিটিভ হয় অথবা কোভিড লাইক সিমটম গুলো যদি থাকে, মানে করোনা রোগের মতো সিমটম থাকে, অবশ্যই অবশ্যই তার প্রতি আহ্বান, অনুরোধ, বা যে বলেন, উনি যেন বাসায় একটা পালস অক্সিমিটার রাখেন। অ্যাটলিস্ট নিজের বুড়ো আঙ্গুলের মাথায় পালস অক্সিমিটার লাগিয়ে কেউ যদি দেখেন যে সেটা 94 বা তার চেয়ে নিচে নেমে গিয়েছে, এটা সাধারণ মানুষের 198, 99 এরকম থাকবে, এর চেয়ে নিচে সাধারণত নামে না। কিন্তু কারো যদি এটা 94 বা তার নিচে নেমে যায়, আপনি বিন্দু মাত্র কাল বিলম্ব না করে হসপিটালে চলে যাবেন। এটা হচ্ছে তার প্রতি আমাদের রিকোয়েস্ট বা নির্দেশ। অবশ্যই অবশ্যই কাল বিলম্ব না করে, শরীরে কোনো সমস্যা দেখা না দিলেও আপনি অবশ্যই হাসপাতালে চলে যাবেন। হয়তো সামান্য একটু অক্সিজেন, 1 ঘন্টা 2 ঘন্টা হোক, 1-2 বেলা হোক, অক্সিজেন নিলে আপনি সম্পূর্ণ ভালো হয়ে যেতেন, আপনার লাংসে বা অন্য কোথাও কোনো সমস্যা থাকতো না। সেই জায়গায় আপনার এই সামান্য অবহেলা, যে অনেক লোককে দেখা যাচ্ছে 85, 6, ইভেন 70-তে নেমে এসছে কিন্তু টের পাচ্ছেন না, শ্বাসকষ্ট হচ্ছে না, উনি ভাবছেন আমার তো কোনো সমস্যা নাই। এইটাই দেখা যাচ্ছে কাল হয়ে দাঁড়াচ্ছে লাংসের সারা জীবনের জন্য কিছু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে, পালমোনারি ফাইব্রোসিস ডেভেলপ করছে। ফলশ্রুতিতে ওনার কিন্তু ফুসফুসের যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা কমে যাচ্ছে পরবর্তীতে। তো এটা যেন না হয়, রোগ যদি প্রথম অবস্থায় ধরা পড়ে যায়, সেই ক্ষেত্রে রোগী কিন্তু সারা জীবনের জন্য একটা বেনিফিট পেয়ে যাবে, তা না হলে উনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই এই হ্যাপি হাইপোক্সিয়া, অযাচিত মানে অহেতুক নিজেকে সুস্থ ভাবা, এর কোনো প্রয়োজন নাই। এই জন্য যখনই সন্দেহ হবে, একটা পালস অক্সিমিটার দয়া করে কিনবেন, বাসায় রাখবেন, নিজে ব্যবহার করবেন। 94 বা তার নিচে নামলে অবশ্যই হাসপাতালে চলে যাবেন। আর কেউ যদি বাসায় ডাক্তার থাকে, একেবারে নিজের ওইরকম ব্যবস্থা থাকে, সেই ক্ষেত্রে আপনি বাসায় হয়তো একটু মনিটর করতে পারেন, একটু অক্সিজেন সিলিন্ডার রাখতে পারেন, কিন্তু এগুলোর বেসিক্যালি প্রয়োজনীয়তা নাই। আপনারা সরাসরি হাসপাতালে চলে যাবেন, সেটাই সবচেয়ে ভালো। থ্যাংক ইউ গাউসুল। থ্যাংক ইউ আমার মনে আরিফিন, হয় এর চেয়ে বেশি হাসপাতালে যাওয়ার ধন্যবাদ আরিফিন, অনেক সুন্দর ভাবে বলার জন্য, খুবই সুন্দর এবং ফ্লুয়েন্টলি বলার জন্য, আমাদেরকে একটা ইনসাইট দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমরা স্যারের কথা শোনার জন্য আসলে খুবই উদগ্রীব হয়ে বসে আছি। তো এই পর্যায়ে আসলে স্যারের কাছে জানতে চাই যে অনেক মানুষ বলে যে তার গলা ব্যথা হচ্ছে এবং খুব সমস্যা হচ্ছে। তো অনেক মানুষ প্রশ্ন করে যে তার গলা ব্যথাটা আসলে ভাইরাসের জন্য নাকি অন্য কোনো প্রবলেমের জন্য, বিশেষ করে টনসিলাইটিস অথবা ফ্যারেঞ্জাইটিস। এটা কি আসলে পার্থক্য করা যায় কিনা, বা এটার জন্য আসলে কি করণীয় হতে পারে স্যার গলা ব্যথা নিয়ে? এই ক্ষেত্রে করোনার এই সময়টাতে যেটা আমরা আমাদের জনগণকে পরামর্শ দিয়েছি, যার অতীতে
মাঝে মাঝে গলায় ব্যথা, গলার সমস্যা একটু একটু ছিল, তাদেরকে ধরে নিতে পারি আমরা হয়তো বা তার ফ্যারিনজাইটিস, টনসিলাইটিস বা অ্যালার্জিক ফ্যারিনজাইটিস, অর্থাৎ গলায় এই ধরনের মাঝে মাঝে প্রদাহ হচ্ছে। ফলে তার যদি এখন আবার এই ধরনের গলার সমস্যা হয়, তখন সে গলার জন্য প্রাথমিক চিকিৎসা যেগুলো আমরা বলে দিয়েছি, যে ঠান্ডা পানি, ঠান্ডা খাবার সে একদম অ্যাভয়েড করবে, খাবে না। কুসুম গরম পানিতে সে 1% ভায়োডিন মাউথওয়াশ মিশিয়ে গলা গড়গড়া করবে প্রতিনিয়ত 3 বেলা করে। এটা করবে। আর একটা অ্যালার্জির ওষুধ খাবে, মনে করেন হয়তো ফেক্সো 120 মিলিগ্রাম, অথবা একটা মনে করেন যে এই জাতীয় কিছু খাবে। হ্যাঁ, কিন্তু যেই মানুষটার অথবা যেই ব্যক্তি তার কখনোই কোনো গলায় কোনোদিন সমস্যা হয়নি, হঠাৎ করে তার গলায় সমস্যা দেখা দিল, গলায় ঢোক গিলতে কেমন লাগছে বা আনইজি লাগছে বা গলায় ব্যথা হচ্ছে, গলা চুলকাচ্ছে, তাহলে কিন্তু আমরা চিন্তা করতে পারি তার কি করোনার উপসর্গ দেখা দিয়েছে। হি শুড বি কেয়ারফুল। উনি সতর্ক হবেন। উনি সতর্ক হয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করবে। যদি দেখেন যে 3 দিনের মধ্যে কমছে না, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে করোনা টেস্ট করে নিতে হবে। এটা আমাদের একটা পরামর্শ রয়েছে। আর আমরা আরেকটা কথা বলছি, যেটা আমাদের অনেকেই বলছে যে আমার গলায় কেমন লাগছে, আমার ঢোক গিলতে কেমন, গলা একটু বাজে। জাস্ট আমি সহজ ভাষায় রুগীদের ভাষাতেই কথাটা বলার চেষ্টা করি যে স্যার, আমার গলায় কি যেন আটকায় যায়, গলায় কি যেন বাজে, ঢোক গিললে কেমন লাগে, ঢুকি চিপলে কেমন লাগে। তখন আমাদের একটা ধারণা রয়েছে যে শুধু এটাকে আমরা চিন্তা করছি যে টনসিলাইটিস বা ফ্যারিনজাইটিস কিনতে না, এটা কিনা। কিন্তু আমি একটা পরামর্শ দিব যে আমাদের গলার এই সামনে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, আমরা বলছি থাইরয়েড গ্ল্যান্ড, যেটা আমাদের শরীরে থাইরয়েড হরমোন সরবরাহ করে, বডিকে বিভিন্নভাবে কন্ট্রোল করে। যদি থাইরয়েডের সমস্যা প্রাথমিকভাবে শুরু হয়, তাহলে কিন্তু গলায় ঢোক গিলতে একটু অসুবিধা হতে পারে। সেই জন্য এই ক্ষেত্রে সিম্পল একটা টেস্ট আমরা বলি যে আলট্রাসোনোগ্রাম। সবাই জানে কি পেটের মধ্যে আলট্রাসোনোগ্রাম, আলট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন, পেটে আলট্রাসোনোগ্রাম করব, লিভার কিডনি সব আমরা দেখতে পারি। তেমনি আলট্রাসোনোগ্রাম যদি আমরা গলায় এখানে করি, ওরা আমাদেরকে বুঝিয়ে দিবে যে থাইরয়েডের সমস্যা শুরু হচ্ছে কিনা। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এফেক্টিভ একটা পরীক্ষা। তা আমি সবাইকে অনুরোধ করব যে আমরা ভয় পাবো না, প্যানিক হব না। গলায় অসুবিধা মনে হলে আপনার যে প্রয়োজনীয়, আপনার যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সেখানে যোগাযোগ করবেন, অথবা ডাক্তার সাহেবদের পরামর্শ নেবেন। প্রথম 2-3 দিন দেখেন, তারপরে আপনার স্টেপ বাই স্টেপ আমরা যাব। প্রয়োজন পড়লে আমরা করোনা টেস্ট করব, প্রয়োজন পড়লে আমরা অ্যান্টিবায়োটিক দিব, আরো চিকিৎসা করব। ইনশাল্লাহ আমরা যেহেতু বলেছি করোনা 80% খুব কম ইফেক্ট, মানে সিরিয়াস হচ্ছে না, 10-15% একটু বেশি, 5% খুব বেশি। তার মধ্যে বুঝতে হবে ইয়াং, যারা আমরা ইয়াং জেনারেশন রয়েছি, আমার কথা বাদ দিলাম, তোমরা যারা ইয়াং রয়েছে, তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা, বডির রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি। সেই জন্য তারা হয়তো ভাইরাসটাকে ধ্বংস করে ফেলতে পারছে। আর আমাদের জনগণের মাঝে একটা কিছু, আমি না বললেই না, দেখা যাচ্ছে যে কেন আমাদের দেশের জনগণের মধ্যে একটা অবহেলা চলে এসেছে। আমাদের যে খেটে খাওয়া মানুষগুলো রয়েছে, যারা অত্যন্ত শারীরিক পরিশ্রম করে, তাদের মাঝে কিন্তু করোনার অ্যাটাকের হারটা একটু কম। এটা কারণটা কি? কারণটা হচ্ছে যারা সত্যিকার হচ্ছে খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। যারা আমরা শুধু বসে বসে কাজ করি, হাঁটা চলা কম করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করি, তাদেরই কিন্তু বিভিন্ন অসুখ বিসুখ বেশি। তাদেরই দেখা যাচ্ছে বেশি ডায়াবেটিস, হাইপার টেনশন, তারপরে রক্তনালীর ভিতরে যে চর্বি জমে যাওয়া, অর্থাৎ বলি যে কোলেস্টেরল বেশি। হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো তাদের বেশি। সুতরাং আমরা বলেছি এই করোনার সময় ঘরে যারা বসেছিলেন, অথবা যখনই সুযোগ হবে, শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই যে হাঁটাহাঁটি ইম্পর্টেন্ট। ইভেন সুন্দর করে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ধৈর্য ধরে, দ্রুত গতিতে নামাজ পড়লে হবে না, স্লো অ্যান্ড স্টিডি, তাহলে কিন্তু এটা একটা এক্সারসাইজ। ঘরের মধ্যে হাঁটাহাঁটি করুন, ছাদে যান, নামান। এই যে হাঁটাহাঁটি প্রতিদিন কমসে কম 20 মিনিট, আধা ঘন্টা হাঁটার অভ্যেস করুন, তাহলে কিন্তু আমাদের
শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়বে। এখন আমরা কিন্তু কি কিছু কোশ্চেন নিতে পারি? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের কোনো কোশ্চেন নিতে পারি আমরা, আমাদের দর্শক ভাইয়েরা? জি স্যার, এখন একটু আমরা দর্শকদের একটু কোশ্চেন নিতে চাই স্যার, চেষ্টা করি। হ্যাঁ, দর্শকের কোশ্চেন নেওয়ার প্রথম থেকে আমরা একটু আমার গলা একটু স্যার এটা নিয়ে কোশ্চেনটা বুঝতে পারিনি স্যার। গলার স্যার আমার গলায় টোপলার মতো কিছু মাঝে মাঝে হয়ে থাকে, টোপলার মতো। লিটন এটা প্রশ্ন করেছেন। লিটন আমি একটু আগে কিন্তু বলেছি গলার মধ্যে ওই যে কিছু বেজে যাচ্ছে, ভাত খেতে কেমন যেন গিলতে কষ্ট হচ্ছে। আপনি অনুগ্রহপূর্বক একটা সুযোগ সুবিধা মতো গলায় আলট্রাসোনোগ্রাম অফ নেক, গলার আলট্রাসোনোগ্রাম করে নেবেন। আর এটা করার আগে আপনি 1% ভায়োডিন মাউথওয়াশ দিয়ে গলা কুসুম গরম পানিতে মিশিয়ে গলা গড়গড়া করবেন। আর একটা অ্যালার্জির একটা ওষুধ খাবেন, একটা অ্যালাট্রল অথবা একটা ফেক্সো 120 খাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এবারে একটু আরেফিন কে প্রশ্ন দিতে চাই। ডাক্তার আরেফিন বলো। যে রাজুল ইসলাম রাজু বলেছে, আমার আলজিবা ছোট লাল ফোড়ার মতো দেখা যাচ্ছে আর সাথে হালকা গলা ব্যথা প্রায় 20 দিন ধরে, করণীয় কি জানাবেন প্লিজ? আচ্ছা, ধন্যবাদ আজম। এইখানে পেশেন্টের ওই যে আলাজিবায় যে একটু লাল ফোড়ার মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা দেখা যায় অনেক সময় অ্যাপথাস আলসার থেকে সাদা, এর পাশে লাল রিং থাকে। যদি সেরকম হয় এটার ক্ষেত্রে আমরা বলি ওখানে কিছু মলম লাগানোর জন্য। ট্রায়ালন ওরাল পেস্ট যদি ওই জায়গাটায় লাগায় ব্যথাটা ইমিডিয়েটলি কমে যাবে। বেসিক্যালি ওই জিনিসটা সেলফ লিমিটিং, নিজে নিজেই সেরে যায়। 7 দিন কারো 10 দিন পরে এটা এমনিই চলে যায়। কিন্তু ওই সময়টা ব্যথা থাকে, এই জন্য একটু মলম লাগিয়ে দিলে ব্যথাটা ইমিডিয়েটলি চলে যায়। স্টেরয়েড জাতীয় মলম ট্রায়ালন নামে পাওয়া যায়, ওরাল পেস্ট অথবা অ্যাপসল। আর আরেকটা জিনিস, যেটা গলা ব্যথা যে করছে ওর 20 দিন ধরে, সেই গলা ব্যথাটা কিন্তু এই আলাজিবার এটার জন্য না। এটা দেখা যাবে বেসিক্যালি ওই ফেরিনজাইটিস বা ওই ধরনের কিছুই হয়েছে। ফেরিনজাইটিস বা টনসিলাইটিস এর জন্য হয়তো তার গলা ব্যথা। সেই ক্ষেত্রে সেগুলোর জন্য আমরা যে ট্রেডিশনাল ট্রিটমেন্ট দিই সেগুলো দিব। স্যার তো বলেছিলেন একটু আমরা অ্যান্টিবায়োটিক দিই, অথবা একটু ওই পভিডন আয়োডিন দিয়ে আমরা, বা ভায়োডিন বা পভিসেপ যেটাই বলি, বিটাডিন, এগুলো দিয়ে একটু গড়গড়া করতে বলি। যে 3 চামচ ঔষধ 3 চামচ পানিতে মিশিয়ে গড়গড়া করবে দিনে 3 বার, 2 সপ্তাহ। তো এটা করলে ইনশাল্লাহ কষ্টটা কমে যাবে। আর পেইন থাকলে পেইন কিলার খাবে, যেমন আমরা প্যারাসিটামল খেতে বলি, বা আরো বেশি ব্যথা থাকলে কিটোরোলা বা এই ধরনের ওষুধ খেতে বলি। তবে সাধারণত এই ধরনের ব্যথায় প্যারাসিটামলই যথেষ্ট। আর যদি ঠান্ডা সর্দি থাকে, স্যার তো বললেন যে এফেক্সোপ্যানাডিন গ্রুপের ওষুধ এই ধরনের আমরা দিয়ে দিই। আর একটা সম্পূরক কথা হচ্ছে যে আমি একটু আগে দেখলাম আরেকটা কোশ্চেন করেছেন যে কোভিড আইডিন আমি একটা কতদিন ব্যবহার করতে পারবো, 1 মাস ব্যবহার করতে পারবো কিনা, এরকম কথা বলেছেন। তো সাধারণত এই প্রশ্নটা আমি নিজে থেকেই অ্যান্সারটা দিয়ে দিই। সেটা হচ্ছে যে এই কোভিড আইডিন দিয়ে গড়গড়া কিন্তু লম্বা সময় করা যায়, এর তেমন কোনো সাইড ইফেক্ট নাই। কারণ এটা আমি মুখে নিচ্ছি, কুলি করে ফেলে দিচ্ছি। এরপরে গড়গড়া করার সময় স্পেশালি গলার ভেতরের দিকে অনেক সময় অল্প কিছু পরিমাণ গিলে ফেলি আমরা, এবং গলায় যখন নেয় তখন গ্যাগ রিফ্লেক্সের কারণে এমনিতে একটু পেটে চলে যায়। তো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আরেকটা কোশ্চেন আসে যে পেটে চলে গেলে কোনো ক্ষতি হবে কিনা। আমার পেশেন্টদেরকে আশ্বস্ত করতে চাই এটা বলে, যে ওষুধটা মুখে লাগানোর জন্য বা গড়গড়া বা কুলি করার জন্য দেওয়া হয়েছে, ওইটা তৈরি করা হয়েছে ওভাবে যে ওটা পেটে গেলে কোনো ক্ষতি নেই। সো ওইটা যদি পেটে চলে যায়, 1 নম্বর কথা, কোনো ভয়ের কিছু নাই, এটা নিয়ে আতঙ্কিত হবেন না। আর যেটুকু আমরা গিলে ফেললে এটা যেহেতু পভিডন আয়োডিনের একটা অংশ হজম হয়ে যায়, হজম হলে সেটা ব্লাডে আয়োডিন লেভেল সামান্য পরিমাণ বাড়াতে পারে। এটা এতই সামান্য যে কেউ যদি একটানা 3-4 মাস ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে একটুখানি বাড়তে পারে। তারপরে আমরা বলি যে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, মানে তুলনামূলক যাদের থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে খুব বেশি প্রয়োজন না হলে এটা না ইউজ করাই ভালো। আদারওয়াইজ আর প্রেগনেন্ট এবং মহিলা যারা গর্ভবতী এবং যারা বুকের দুধ খাওয়ান, এই 3 গ্রুপের লোক, গর্ভবতী, বুকের দুধ খাওয়ান এবং থাইরয়েডের রোগে আক্রান্ত যে পেশেন্টরা আছেন, তাদের ক্ষেত্রে আমরা এটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন বলি, যে খুব প্রয়োজন না হলে ইউজ করা দরকার নেই। আদারওয়াইজ যে কোনো সুস্থ সবল লোক একটানা 14 দিন কোন রকম দুশ্চিন্তা ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন। 14 দিন বলা এই জন্য, বেসিক্যালি এখানে লিটারেচারে বলা আছে 1 থেকে 2 মাস কোনো টেনশন ছাড়া ইউজ করতে পারবেন। কিন্তু 14 দিনের একটা বার দেওয়া হয়েছে যে একটানা প্রচুর পরিমাণ আপনি 2 সপ্তাহ ইউজ করতে পারবেন। প্রয়োজন হলে আপনি 2-3 দিন গ্যাপ দেন, আবার ইউজ করেন।
এতে তেমন কোনো পরিবর্তন হয় না। আর যাদের থাইরয়েডের সমস্যা তাদের ক্ষেত্রে হচ্ছে যদি ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা একটু চেক করে নিতে হয়। যদিও একটু 19-20 যদি হয় সেক্ষেত্রে আবার 2-1 দিন ডিসকন্টিনিউ করলে এটা নর্মাল হয়ে যায়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো ওই গলা ব্যথার জন্য ধন্যবাদ আরাফিন। বেসিক্যালি হচ্ছে আসলে আমরা অনেক একটা প্রশ্ন সাধারণ। করেছে দর্শকরা, অনেক থ্যাংক ইউ। প্রশ্ন করেছে। আমরা একটু আমি নেক্সট দেখছিলাম অনেক প্রশ্নে কথা যেতে চাই, আসলে। আমরা পরের প্রশ্নে যেতে চাই। মোহাম্মদ বাহাউদ্দিন বলছে, মাই temporal plastic operation done 4 months ago right ear, but now my hearing power gradually lost, now also discomfort in my ear and also feel blockage. Now I have taken medicine Fexo 120 milligram and Cedarone plus. What your advice? বাহাউদ্দিন এই প্রশ্ন করেছে যে তার টেম্পোরাল প্লাস্টি হচ্ছে 4 মাস আগে, কিন্তু তার গ্রাজুয়ালি হিয়ারিং লসটা হচ্ছে। উনি এখন ফেক্সোফেনাডিন খাচ্ছেন এবং সিনারন প্লাস ট্যাবলেট খাচ্ছেন। তো সেক্ষেত্রে তার জন্য কোনো পরামর্শ আছে কিনা স্যার বলবেন। রবি স্যারকে প্রশ্ন করছি। হ্যাঁ, ধন্যবাদ বাহাউদ্দিন। যেহেতু আপনার কানে একটা বড় একটা সুন্দর অপারেশন হয়েছে এবং অপারেশনের পরবর্তীতে আপনি এখন কিছু হিয়ারিং এ আপনার যে শ্রবণ শক্তি, হিয়ারিংটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই জন্য আমি মনে করি আপনার সাথে আমার এভাবে এতটা না করে আপনি সরাসরি অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখাবেন। ওনারা আপনার কানের ভিতরটা ভালো করে দেখবে, আমাদের যন্ত্রপাতি আছে, আমরা দেখব ভিতরে কি অবস্থা। 2 নম্বর কথা, আপনার যে হিয়ারিং স্ট্যাটাস, আপনার শ্রবণ শক্তির যে মাত্রা, সে লেভেলটা কি আছে, আমরা পিওটোন অডোমেট্রি বা কানে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেটা আমরা করে দেখতে পারি। তারপরে আমাদের জানতে হবে যে আপনার কান দিয়ে এখন কি পানি বা পুজ আসে কিনা, কেননা অনেক সময় অপারেশনের পরও মাঝে মাঝে আসতে পারে, এটা দেখতে হবে। ক্লিনিক্যালি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সেই জন্য আপনার জন্য আমার ইমিডিয়েট পরামর্শ হচ্ছে আপনি ডাক্তার সাহেবকে দেখাবেন এবং আপনাকে আমরা কানের পরীক্ষা করে আমরা অ্যাসেস করব, করে আমরা সেই মতো চিকিৎসা দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। দর্শকদের বলছি যে আপনার যে প্রবলেমটা আছে এটার জন্য অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্ট, স্পেশালি যার কাছে অপারেশন করেছেন তাকে দেখাবেন, কারণ কানের কিছু বেসিক পরীক্ষা করে দেখতে হবে যে কেন এরকম হচ্ছে, এবং তার পরবর্তী নির্দেশনা তখন ডক্টর দিতে পারবেন হয়তোবা। আমরা পরের কোশ্চেনে একটু যেতে চাই। এ পর্যায়ে ডক্টর আরেফিনের কাছে প্রশ্ন করতে চাই। সেটা মুরাদুল আলম একটা প্রশ্ন করেছেন যে গলার মধ্যে কি যেন কাটার মতো একটা বসে আছে গত 2-3 মাস যাবত, বেশিরভাগ সময় ভালো কি থাকি, কিন্তু মাঝে মধ্যে একটু ব্যথা করে, আবার মাঝে মধ্যে কাটার মতো খোঁচা দিচ্ছে। এই সমস্যার কেন হয়? আমি এই সমস্যার প্রতিকার চাই। ডক্টর আরেফিন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অলরেডি এইটা নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, তারপর আমি যেহেতু উনি কোশ্চেন করেছেন অ্যান্সার দিচ্ছি। সেটা হচ্ছে ওই যে একটু আগে একজন বললেন গলায় পোটলার মতো বেঁধে আছে, তারপরে এই যে বেঁধে থাকা অথবা আটকা লাগা অথবা ব্যথা অনুভব করা, এগুলো খুব কাছাকাছি জিনিস। এগুলো এক্সামাইন করে দেখতে হয় যে সমস্যাটা আসলে কোথায়, ফ্যারিঞ্জাইটিস না টনসিলাইটিস। হ্যাঁ, এটা দেখতে হয়। আবার এক ধরনের ফ্যারিঞ্জাইটিস আছে, এটাকে আমরা বলি গ্লোবাস ফ্যারিঞ্জাইটিস, বা দেখা যায় কাটা কাটা অনুভব বা অস্বস্তি বোধ। আসলে অস্বস্তি অত বেশি না, কিন্তু মাঝে মাঝে খুব বিরক্ত করে। তো এটার পেছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং কমন অ্যাক্টিভিটি কারণের কথা না বললেই না, সেটি হচ্ছে যেমন আমাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে, বা আমরা যেটাকে প্রচলিত বাংলায় গ্যাস্ট্রিকের অসুখ বলি। গ্যাস্ট্রিক, বুক জ্বালা পোড়া, এগুলো দেখা যায় বাংলাদেশের মানুষদের খুব কমন একটা কন্ডিশন বা রোগ। তো এই জিনিস যদি থাকে, তারপর কারো কারো দেখা যায় এনিমিয়ার প্রবলেম থাকে, শরীরে রক্তাল্পতা বা রক্ত শূন্যতা থাকে। তারপর সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে যে মানুষজন এই করোনার সময় আরো বেশি যে দুশ্চিন্তায় আক্রান্ত, যারা খুব বেশি টেনশনে থাকেন, দুশ্চিন্তা করেন সব সময়, তাদের ক্ষেত্রে, এবং বিভিন্ন রকম এনজাইটি ডিপ্রেশনের সাথে এর সরাসরি সম্পর্ক দেখা যায়। এটা আসে এটা যায়, আসে যায়, খুঁজে কিছু পাওয়া যায় না। যদি কিছু দৃশ্যমান হয় যে গলার পেছনটা লাল হয়ে আছে বা টনসিল ইনফেকশন, তাহলে তো বোঝাই গেল এটা ইনফেকশন। আর যদি দেখা যায় যে না, আসলে ইনফেকশন বা এই জাতীয় কিছু নেই, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আরো কিছু পরীক্ষা করতে হয়। স্যার একটু আগে থাইরয়েডের আলট্রাসোনোগ্রামের কথা বলেছেন, আমি আরেকটার কথা বলি যে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি অনেক সময় করতে হয়। এই জন্য একটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় গলার ভিতরে আসলেই কিছু টিউমার, যেমন আজকে হেড নেক ক্যান্সার ডে, এরকম ল্যারিংসের টিউমার বা মুখের ভিতরে গলার ভিতরে যে কোনো ধরনের টিউমার থাকলেও ম্যানিফেস্টেশন এইরকম কিছুটা হয় যে গলায় কিছু বসে আছে বা অস্বস্তিকর যে ফিলিংসটা, এটা হয়। সো আমরা যদি একটা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করি, সেক্ষেত্রে যদি কিছু থাকে অবভিয়াস, সেটা আমরা দেখতে পাই। আর যদি না থাকে তাহলেও সেটাও ইম্পর্টেন্ট, নাই যে এটা রোগীকে আমরা দেখাই, দেখেন আপনার গলায় কিন্তু খারাপ কিছু নাই, আলহামদুলিল্লাহ যা আছে
ওষুধ দিলে চলে যাবে অথবা ওষুধ না দিলেও চলে যাবে। তারপরে হচ্ছে কাউন্সিলিং এর যে থ্যাংক ইউ বিষয়টা, আরিফিন। কেউ যদি স্ট্রেসফুল অবস্থায় থাকে ওই ইয়ানিটা হবে। জি জি এক্স্যাক্টলি। তো এই সমস্যাগুলো ঠিক করলেই মনে হয় ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। দর্শকের কাছে যেটা উপদেশ হচ্ছে, আপনার গলায় যদি এরকম প্রবলেম থাকে তাহলে আপনি নিজে অনেক সময় অনুধাবন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার নিজের অ্যাসিওর হওয়ার জন্য একজন ইএনটি স্পেশালিস্টের কাছে যেতে হবে। আপনার যদি কোনো অস্বস্তি থাকে সেটা ডক্টর অ্যাসেস করবেন, এবং আপনার যদি প্রবলেম থাকে সেটা সলভ করার চেষ্টা করবেন। আর যদি প্রবলেম নাও থাকে, মানসিক ভাবে যদি আপনাকে, তো দর্শককে অনুরোধ করব ইএনটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করার জন্য। তো এই পর্যায়ে স্যারের সাথে একটা প্রশ্ন করতে চাই। রাশেদ আহমেদ নামে একজন প্রশ্ন করেছেন যে আমার বয়স 30, আমি দ্রুত কথা বলতে গেলে কথা আটকে যায়। ছোটবেলা থেকে তোতলামির সমস্যা ছিল, এখন তেমন নাই, কিন্তু মাঝে মাঝে নার্ভাসনেসের কারণে কথা আটকে যায়, কি করতে পারি স্যার? ধন্যবাদ রাশেদ। এই সম্পূর্ণ আপনার যে সমস্যাটা আমরা দেখলাম, এটা মূলত আসলে একটা কিছুটা হলেও সাইকোলজিক্যাল একটা এসপেক্ট রয়েছে। আমাদের পরামর্শ হচ্ছে আপনি কথা বলা প্র্যাকটিস করুন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে একটা কবিতা আবৃত্তি করুন, অথবা গান করুন, অথবা যদি আপনি কোন একটা সূরা তেলাওয়াত করুন, সূরা ফাতিহা। আমরা কিন্তু সহজে একা একা কন্টিনিউয়াস কথা বলে অভ্যস্ত না। কাউকে যদি বলা হয় যে আপনি এখন 5টা মিনিট আমাদের জাতীয় ফল কাঁঠাল এ সম্বন্ধে কথা বলুন, তখন সে কেমন একটা আনইজি ফিল করবে, তখন তার কথাটা জড়িয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, আপনি যদি মনে করেন যে আপনার এই সমস্যাটা হতে পারে, আপনি একটা মিটিং এ আজকে যাবেন, মিটিং এ কথা বলবেন, তখন এই প্রবলেমটা হতে পারে। বা আপনি একটা ভাইবাতে যাচ্ছেন, বা আপনি একটা কোনো বিশেষ অনুষ্ঠানে যাচ্ছেন, সেক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা বক্তব্য হচ্ছে কি, আমরা অনেক সময় নার্ভাস হয়ে যাই। নার্ভাস হয়ে গেলে আমাদের কিন্তু যে অ্যাক্টিভিটি বেড়ে যায়, নার্ভের অ্যাক্টিভিটি বেড়ে গেলে দেখা যায় যে আমাদের গলাটা শুকিয়ে যায়, আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি গলাটা শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের ভিতরে যে লালা তৈরি হয়, আমাদের কথার মধ্যে যখন সবসময় লালা তৈরি হচ্ছে, এই লালাগুলো আমাদের কথাবার্তা বলতে সহজ করছে, বা খাবার দাবার গিলতে সাহায্য করছে। এটা আপনি খেয়াল করবেন, আপনি একটু মাঝে মাঝে চুইংগাম খাবেন। আর আপনাকে পরামর্শ দিলাম, আপনি জোরে জোরে একটু সূরা তেলাওয়াত করুন, অথবা কবিতা আবৃত্তি করুন, একটু জোরে কথা বলুন, তাহলে আপনি এটা, এবং আপনি মনে মনে বলুন যে আমার এটা কোনো অসুখ না, এটা আমার কোনো ক্যান্সার না, এটা আমার কোনো টিউমার না, এটা আমার একটা জাস্ট টেনশন থেকে হচ্ছে। ইনশাল্লাহ আপনি আল্লাহকে ডাকুন, আপনি ভালো হয়ে যাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার অ্যাসিওর করার জন্য। আসলে এটা নিয়ে অনেকেই প্রবলেম ফেস করেন, তবে এটা যে অ্যাসুরেন্স করা বা নার্ভাসনেস থেকে হয় স্যার সেটা বলেছেন। তো আপনাকে স্যার যে নির্দেশনা দিয়েছেন সেটা যদি মেনে চলেন তাহলে নিশ্চিতভাবে আপনি খুব ভালো করে সব কামব্যাক করতে পারবেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ এই উত্তর দেওয়ার জন্য। এ পর্যায়ে আরেকটা কোশ্চিন আমি আরেফিনকে করতে চাই, সেটা হলো চিত্রা যে একটা বলেছে, নমস্কার স্যার, গলার মাঝে মাঝে সুতার মতো শ্লেষা হয়, কথা বলতে গেলে ঠেকা দেয়া লাগে বারবার, দয়া করে সমাধানের পথ বলে দিবেন কি? ডক্টর আরিফিন, গলার মধ্যে কি যেন শ্লেষার মতো থাকে, সুতার মতো, গলা খেকে নিয়ে দিতে হয়। ধন্যবাদ দর্শক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে যে এই গলার পেছনে যে আটকে থাকে শ্লেষার মতো, এইটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি পোস্ট নেজাল ড্রিপ। অনেক সময় দেখা যায় নাকের পেছন থেকে কফ ঝুলতে থাকে, সামনে দিয়ে বের হয় না, গলার পেছন দিকে এটা ঝুলতে থাকে। নাক এবং গলার যে জাংশন, সেই জাংশনের মধ্যে কফ এসে আটকে থাকে। তখন আমরা যখন এরকম করে গলার পেছন দিক দিয়ে একটা টান দিয়ে এই গলা খাকারে দিয়ে অথবা খক খক করে এটা পরিষ্কার করার চেষ্টা করি। করলে যেটা হয়, কফটা নেমে আসে, তারপর মুখ দিয়ে ফেলে দিলাম, তারপর আবার উপর থেকে একটু টান খেয়ে কিছুটা নিচে নেমে আসে, আবার করা লাগে। সরি গাউসুল, শোনা যাচ্ছে? এই যে খক করে গলাটা পরিষ্কার করতে হয়, যে আমরা বলি রিপিটেড অ্যাটেম্পট অফ থ্রোট ক্লিয়ারিং বা হকিং। তো এই জিনিসটা হওয়ার পেছনে যে মেইন কারণ হচ্ছে অনেক সময় সাইনোসাইটিসের সমস্যা থাকে, যে অনেকের নাক বিভিন্ন কারণে নাক দিয়ে বাতাস ঠিক মতো যায় না। তারপরে আমাদের মুখমণ্ডলে এই যে ফাঁপা হাড্ডিগুলো আছে, মুখমণ্ডলের হাড়গুলো থাকে ফাঁপা,
এর ভেতরে বাতাস থাকার কথা। যখন এর ভেতরে কফ তৈরি হয়ে থাকে, কফ ঠান্ডা সর্দি লাগলে সবারই তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা বের হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে বের হতে পারে না, তখন এটাকে আমরা বলি সাইনোসাইটিস। সাইনাসের ইনফ্লামেশনে কফ জমে থাকে, মাথা ভার হয়ে থাকে, মাথা ব্যথা করে। এরই একটা কনসিকুয়েন্স হচ্ছে গলার পিছনে দিয়ে কফটা বের হতে চায়, কিন্তু বের হতে পারে না, আটকে থাকে, তখন গলাটা খাকারি দিয়ে পরিষ্কার করা লাগে। তো এই ক্ষেত্রে আমাদের কিছু পরামর্শ হচ্ছে, আপনি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে দেখা করবেন, যে কয়েকটা ওষুধ লাগে, 4-5টা ওষুধ দেওয়া লাগে, একটু অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, সঙ্গে ঠান্ডার ওষুধ দেওয়া লাগে, তারপরে একটু কাশির সিরাপ দেওয়া লাগে। তো সেগুলা আমরা যেমন দেই, মিউকোলাইটিক এজেন্ট দেওয়া লাগে। সাথে কিছু ইম্পর্টেন্ট পরামর্শ আছে আপনার এই সমস্যা থেকে উত্তরণের জন্য। সেটা হচ্ছে আপনি লম্বা করে শ্বাস নেবেন, এইভাবে বুক ভরে বড় বড় শ্বাস নেবেন এবং ঢোক গিলবেন। যখন আপনার মনে হবে যে আমার খপ করে গলাটা এখন খাকারি দিয়ে পরিষ্কার করা দরকার, এটা কিন্তু গলার জন্য ক্ষতিকর, ইভেন ভয়েসের জন্য ক্ষতিকর। সে কিছু ছোট ছোট করে ড্যামেজ করতে থাকে, এই খপ করলে দেখবেন গলায় ব্যথা করে। তো এই জিনিসটার জন্য যেটা বলা হয় যে আপনি বুক ভরে শ্বাস নেবেন এবং ঢোক গিলবেন, শুকনা ঢোক। দেখা যায় অনেক সময় খালি বাতাস ঢোক গিলতে গেলে অস্বস্তি লাগে বা ভালো লাগে না, সেক্ষেত্রে আমরা বলি যদি সম্ভব হয় পানি গিলবেন, ছোট ছোট সিপে 2-3 চুমুক পানি খেয়ে ফেলবেন, যেটাকে বলি যে গিলবেন। গিললে আপনার এই গলার ভেতরে যে এই শ্লেষ্মাটা আটকে আছে এটা সরে যাবে। তারপর এখানে আরো একটা কথা বলা আছে যে যদি এতেও না যায়, সেক্ষেত্রে এটাকে আরো ভালোভাবে ক্লিয়ার করা যায়। আপনি একটু হামিং করবেন, মুখের ভিতরে গম গম শব্দ করবেন, যে এরকম করবেন, তারপরে এক ঢোক পানি খাবেন, গিলে ফেলবেন। এতে করে গলার ভিতরে যে শ্লেষ্মাটা, ওটার ভিতরে নড়াচড়া লাগবে, এরপর আপনি ঢোক গিলে ওটা গলা দিয়ে নেমে যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে ভালো রাস্তা। যখনই আপনার মনে হবে যে এখন গলাটা খাকারি দেওয়া দরকার, বুঝবেন যে এটা নিষিদ্ধ, এটা করা যাবে না, এটা করলে আপনার ক্ষতি হবে, তখন আপনি এই বুক ভরে দম নিবেন, পারলে 2-1 চুমুক পানি খাবেন, আর যদি আরো সম্ভব হয় একটু গুনগুন করে নিবেন, সেটা গান হোক বা যাই হোক, এরকম করে একটু ঢোক গিলবেন। এতে আশা করি সমস্যাটা ইমিডিয়েটলি চলে যাবে। এই প্র্যাকটিসটা করতেও কিছু সময় লাগে, কারো কারো ক্ষেত্রে 1 সপ্তাহ, কারো 2 সপ্তাহ সময় লাগে, বাট লং টার্মে আপনি বেনিফিটেড হবেন। এবং একই সাথে সাইনাসে যদি প্রবলেম থাকে, সাইনাসের চিকিৎসা আপনি করে নিবেন, ফলে আপনি ইনশাল্লাহ পার্মানেন্টলিও সুস্থ হয়ে যাবেন। আশা করি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর আরেফিন। এত এত প্রশ্ন, দুজন প্রিয় মানুষ একসাথে, তো এত প্রশ্ন করছেন যে আমরা আসলে 2-3 ঘন্টা হয়তো বা প্রশ্নের উত্তরগুলো দিয়ে শেষ করতে পারবো না। আমরা একটু সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব যাতে উত্তর দিতে পারি। আসলে মিজান রহমান বলছে, আমার ছেলের বয়স 13, নাকের হাড় বাড়ছে, একবার অপারেশন করেছি প্রায় 3 বছর, এখন আবার আগের মতো হয়ে গেছে, এখন কি করতে পারি? তবে নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হয় না, ও আগেও হয়নি। স্যারের নাম বলেছেন, ইসুফ স্যারের কাছে অপারেশন পরামর্শ দিলে উপকার হবে, কারণ করোনার কারণে কোথাও যায়নি। আসসালামু আলাইকুম। মানে উনি বলেছেন যে নাকের হাড় বাঁকার জন্য একজন অপারেশন করেছেন। তো এই বিষয়ে এবারে স্যারের সাথে আমি একটু প্রশ্নটা করতে চাই যে স্যার এই বিষয়ে কোনো পরামর্শ দেবেন কিনা। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনার কোশ্চেনের জন্য। আপনার বাচ্চার বয়স এখন 3 বছর, 13 বছর বয়স, আর 3 বছর আগে অপারেশন হয়েছে। আমাদের একজন প্রিয় অধ্যাপক ইউসুফ ফকির, উনি অপারেশন করেছে। সম্ভবত তখন আপনার বাচ্চার অপারেশন হয়েছিল টনসিল এবং অ্যাডেনয়েড। এই যে বলেছেন নাকের সমস্যা ছিল, সম্ভবত এটা অ্যাডেনয়েডের কারণে নাকটা বন্ধ বন্ধ ছিল। আর এখন আপনি বলেছেন যে আপনার বাচ্চার, আপনার কাছে মনে হচ্ছে নাকের হাড্ডি বাঁকা, কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না। আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাকে এবং আমাদের সমস্ত দর্শকদের বলতে চাই, আমাদের সবারই কিন্তু নাকের মাঝখানে যে একটা আছে, একটা পর্দা বা সেপ্টাম বলছি, এটাকে সবাই বলছে নাকের হাড্ডি। এই সেপ্টাম বা পর্দাটা দুটো অংশ, সামনের দিকে থাকে কুচকুচি কার্টিলেজ, কুচকুচি, আর পিছনে থাকে হাড্ডি বা বোন, অস্থি। তাহলে আমরা জানি যে আমাদের অনেকেরই মোর দেন 30% মানুষের নাকের হাড্ডি একটু সামান্য বাঁকা থাকতে পারে, উনি হয়তো জানেও না। তো এরকম সমস্যা যদি বাঁকা থাকে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হচ্ছে না, তাহলে কোনো কিছু করার দরকার নাই, অর্থাৎ কোনো উপসর্গ নেই। নাকের হাড্ডি বাঁকা, নো সিমটম, নো ট্রিটমেন্ট। নাকের হাড্ডি একটু বাঁকা, মাঝে মাঝে একটু নাকটা বন্ধ বন্ধ হচ্ছে, একটু সর্দি হচ্ছে, এই ধরনের প্রবলেম হলে, অর্থাৎ সাম সিমটম, কিছু সমস্যা, তাহলে কিছু কিছু মেডিসিন, যেমন আমরা নাকে মাঝে মাঝে ড্রপ ব্যবহার করতে পারি,
নাকে আমরা স্প্রে ব্যবহার করতে পারি, আমরা সুন্দর করে কুসুম গরম পানি দিয়ে নাকটা পরিষ্কার করতে পারি 3 বেলা। আবার আমরা ইচ্ছা করলে গরম পানির যে ধোঁয়া, ভাপ, স্টিম, আমরা নাকি স্টিম নিতে পারি সুন্দর করে, এগুলো করতে পারি। আর যদি নাকের হাড্ডি বাঁকার কারণে সব সময় নাক বন্ধ, নাকে রাইনাইটিস, সাইনোসাইটিস, মাথা ব্যথা, সর্দি, অনেক সমস্যা হচ্ছে বারবার, অনলি দ্যাট কেস আমরা চিন্তা করবো যে নাকের হাড্ডির অপারেশন লাগতে পারে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নাকের হাড্ডির জন্য আপনি অপারেশন করতে গিয়েছেন, কিন্তু যদি আপনার নাকে অ্যালার্জির সমস্যা থাকে, অ্যালার্জিক রাইনাইটিস থাকে, তাহলে কিন্তু নাকের হাড্ডির অপারেশন করার পরেও আপনার নাকের কিছু সমস্যা রয়ে যেতে পারে। সেই জন্যে নাকের হাড্ডি অপারেশন করতে গেলে ভেবে চিন্তে অপারেশন করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। নাকের হাড্ডি বাঁকা হলেই কিন্তু অপারেশন করা যাবে না। আবার যাদেরই নাকের হাড্ডি বাঁকা দেখা যায়, তাদের অনেক সময় নাকের এইদিকে যদি বাঁকা হয়, তাহলে ওইদিকে দেখা যায় একটু মাংস ফুলে গেছে। এই মাংস ফোলা দেখলে আমাদের অনেক গ্রামের অনেক ডাক্তার, সবাই তো ডাক্তার, তারা বলবে কি আপনার নাকে পলিপ, পোলিও, পলিপাস, আসুন কাটুন ড্যাশ হার্বাল। ওরা আসলে কিন্তু আপনার নাকের ওই যে ফোলা অংশ, যেটাকে আমরা বলছি ইনফিরিয়র টার্বিনেট, সেখানে ওরা অ্যাসিড লাগিয়ে ওটাকে পুড়িয়ে দেয়। অ্যাসিড যখন লাগাতে যায়, সেখানে লাগাতে গিয়ে আশেপাশে লেগে গিয়ে ভয়ানক ক্ষতি হয়ে যায়, নাকের পর্দা ফুটো হয়ে যায়, অত নাকের ভিতরে লেগে ভিতর দিকে আঠার মতো লেগে যায়, আমরা বলি সাইনিকিয়া, আরো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। সুতরাং আপনারা দয়া করে, মানুষ এখন শিক্ষিত হচ্ছে, কেন আপনারা বাসের মধ্যে একটা সাইনবোর্ড লেখা আছে আপনার পোলিও, পলিপাস, আসুন কাটুন? নো, আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ খান, আপনার সমস্যা আলোচনা করুন, উনি আপনাকে আশা করি প্রকৃত সমাধান দেবে। মনে রাখতে হবে, নাকের ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু আসলে অপারেশন লাগে না, কিন্তু আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে, আমরা ঢুস করে অপারেশন করে ফেলি, আরো সমস্যা হয়ে যায়। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসলে এখন আমরা প্রোগ্রামে একদম শেষে চলে এসেছি স্যার, কিন্তু এখন আমার মনে হয় 20-25টা কোশ্চেন রয়ে গেছে। আমি আসলে একটু কনফিউজ যে আমরা আসলে আর কতটুকু সময় কন্টিনিউ করতে পারবো স্যার। আর 5 মিনিট আমরা চেষ্টা করবো স্যার দর্শকের। আরিফিন র্যাপিড ফায়ার করো, র্যাপিড ফায়ার। আরিফিন বলে দাও স্যার। হিল্লোল কালতি পল একটা কোশ্চেন বলেছে, আমার হাঁচি যখন আসে তখন অনেকগুলো একসাথে দিতে হয়, সাথে নাক দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়, মাথা ব্যথা হয়, আর আমি বেশি কথা বললে আমার গলা খুসখুস করে, কাশি আসে, অনেক সময় যাবত চলে এই সমস্যা, তখন আমরা কি ওষুধ খাবো? আরিফিন বলে দাও, আরিফিন বলে দাও। শর্টকাটে যদি বলি, শর্টকাটে বললে এটা শুনে বোঝা যাচ্ছে অ্যালার্জির সিমটম আছে। তো অ্যালার্জিক রাইনাইটিস বা এই ধরনের সমস্যার জন্য আমরা অ্যালার্জির ঔষধ দিয়ে দিই। উনি যদি অ্যাটলিস্ট বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে একটা ট্যাবলেট ফেক্সোফেনাডিন ওনার ওজন অনুযায়ী 120 বা 180 মিলিগ্রাম একটা করে 2-3 মাস খাক। আর সাথে একটা মন্টেলুকাস যদি খায়, মন্টেলুকাস মানে মন্টে আর মোনাস এই জাতীয় একটা 10 মিলিগ্রাম, এটা একটা করে অন্তত পক্ষে 2 মাস খাক। খাওয়ার পরে যদি ইনশাল্লাহ ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি মনে হয় যে ওষুধ বন্ধ করলে খারাপ লাগে, সেক্ষেত্রে আপনি এসে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। থ্যাংক ইউ। তার সাথে উনাকে সেই সাথে সব দর্শকদের জন্য বলছি, আমরা মনে রাখবেন, অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের অ্যালার্জি, এই যে অসুখটা, এটা কিন্তু একদম 100 বার ভালো হয়ে যাবে না, মাঝে মাঝে থাকবে, মাঝে মাঝে একদম ভালো থাকবে। অর্থাৎ আপনাকে মনে করতে হবে যে এটা মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে যাবে, কিছু কিছু চিকিৎসা যেটা আরিফিন বলেছে সেটা থাকবে, এবং আপনি এটাকে ভয় পাবেন না। এটাই, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকজন প্রশ্ন করেছেন, শাফিন আহমেদ বলেছেন যে ওনার নাকে গন্ধ পান না, 3 বছর ধরে নাকে গন্ধ পাচ্ছেন না, কিন্তু ওনার একটু ডাস্ট অ্যালার্জি আছে, এটাতে তার আসলে এই মুহূর্তে কি করণীয় স্যার বলবেন? আরিফিন বলে দাও, আরিফিন বলে দাও, আরিফিন বলো। নাকে গন্ধ না, আচ্ছা, নাকে গন্ধ না পাওয়ার অনেক কারণ আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, ওনার যেহেতু অনেক লম্বা সময় ধরে 3 মাস ধরে নাকে গন্ধ নেই, 3 মাস ধরে না পাওয়াটা এই করোনার সঙ্গে পুরোপুরি যায় না, তারপরে এটাও আন্ডার ইভ্যালুয়েশন, একটা করোনা টেস্ট করে দেখতে হবে। আর অ্যাট্রোপিক রাইনাইটিস নামের একটা রোগ আছে, যেটাতে নাকে গন্ধ টোটালি চলে যায়। তারপরও এছাড়াও আরো বেশ কিছু কন্ডিশন আছে, যে নাকে যদি কোনো মাংস বেড়ে যায়, অ্যালার্জি প্রবলেম থাকে, সেক্ষেত্রে এটা হতে পারে। তো এটা আসলে সামনাসামনি এসে দেখা করতে হবে, দেখে তারপরে চিকিৎসা করাটাই সবচেয়ে ভালো। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় স্টেরয়েড স্প্রে দিই, নাকে ড্রপ দিই,
নাকে নর্মাল স্যালাইন ওয়াশ দিই। এই জিনিসগুলো করলে অনেকটা উপকার পাওয়া যায়, তারপরে দেখে বলাটাই সবচেয়ে ভালো বেসিক্যালি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আরফিন। আমরা পরের প্রশ্ন যেতে চাই। আসলে আমরা অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে। মির্জা রহমান বলেছে নাকের ভিতরটা ভরাট, আগে এরকম ভরাট দেখে উনি বলে যে অপারেশন লাগবে, তাই উনি নিজে অপারেশনের কথা বললেন। মানে এটা প্রশ্নটা হয়তোবা উনি আগের কোনো কনসিকুয়েন্সে বলেছে। আমরা পরের প্রশ্নটা নিতে চাই। এটা না, এটা বোঝা যাচ্ছে গৌসুল, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এই কোশ্চেনটার আমি আনসারটা বলে দিই। এটা হচ্ছে যে ওনার নাকে মাংসটা বেড়ে গেছে দেখি হয়তো কোনো ডাক্তারও হয়তো বলতে পারে যে অপারেশন করেন। তারপর এখন এখানে কিছু কথা আছে যে এখন যে স্টেরয়েড স্প্রে গুলো এসছে এগুলার ভালো সঠিক ব্যবহার করলেন, সঠিক নিয়মে সঠিক ডোজে বেশিরভাগ ক্ষেত্রে এই বাড়তি মাংস কিন্তু কমে যায়। এটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কিছু নাই। অ্যালার্জির ওষুধ খাবে, নাকে ওষুধ দিবে, ড্রপ দিবে, স্প্রে দিবে, কমে যায় সাধারণত। তারপরেও অনেক সময় যদি একটু বেশি বাড়াবাড়ি রকম হয়ে যায় এবং রোগীরও খুব র্যাপিড রিলিফ দরকার হয়, সেই ক্ষেত্রে কেউ কেউ এখনো সেই ট্রেডিশনাল যে সার্জারি গুলা নাকের মাংসটা একটু কমিয়ে দেওয়া বা কেটে ফেলা, এটা যে একেবারেই হচ্ছে না তা, এখনো এটা করা নিয়ম রয়েছে। তবে যদি ওষুধ দিয়ে ভালো হয়ে যায় সেক্ষেত্রে এটা দরকার হয় না। সেজন্য প্রথমে আসলে বেসিক্যালি ওষুধ করেই দেখা উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ। রনি শেখ নামে একজন প্রশ্ন করেছেন যে ভাই আমি সৌদি আরব থেকে চেক করছি, করোনা নেগেটিভ এসেছে, গলায় যেন মাঝে মাঝে চিল্লাই, কেমন ধরা ধরা ভাব, আমি কি করব? স্যার একটু যদি সংক্ষেপে বলতেন। হ্যাঁ, ধন্যবাদ রনি। যেটা আপনার পরামর্শ হবে, আমরা চিন্তা করছি আপনার গলায় ল্যারিনজাইটিস হতে পারে। আর সবচেয়ে বড় কথা কি, আমরা এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা একটা পাইপ ঢুকিয়ে ভিতরে গলার ভিতরে কণ্ঠনালী চেক করি, ভোকাল কর্ড চেক করি। আমরা বলি যে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, বা আমরা করে দেখি যে ভোকাল কর্ডে কোনো নোডিউল, কোনো পলিপ বা কোনো সমস্যা হচ্ছে কিনা। সুতরাং ওটা এখানে দেখে নিয়ে কনফার্ম করে আমরা চিকিৎসা দেব। যদি খারাপ কিছু থাকে আমরা অনেক সময় অপারেশন করি, অনেক ক্ষেত্রে শুধুমাত্র ল্যারিনজাইটিস থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে কণ্ঠনালীর স্বাস্থ্যবিধি, সেগুলো কি, উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করব না, হাউকাউ জোরে জোরে চিৎকার করব না, কথা বলবো একটা দম নিয়ে, আমি একদমে 50টা বাক্য বলবো না, আমি থেমে থেমে কথা বলবো। আমি কুসুম গরম পানি ব্যবহার করব, চা খাবো, কফি খাবো, দুধ খাবো, ঠান্ডা পানি ঠান্ডা খাবার একদম বন্ধ রাখবো। অর্থাৎ ভয়েসের যে ইয়ে থাকে। আর একটা হচ্ছে যে যাতে করে অ্যাসিড রিফ্লাক্স যাতে বেশি না হয়, সেই জন্য আমি আপনার জন্য বলবো আপনি নিয়মিত গ্যাস্ট্রিক ওষুধ খাবেন 2 বেলা, এবং একটা অ্যালার্জির ওষুধ, মনে করেন যে অ্যালাট্রল 10 মিলিগ্রাম অথবা ফেক্সোফেনাডিন ফেক্সো 120 একটানা আপনি 1 মাস খাবেন। আর আপনি ভয়েস রেস্ট দিবেন, কন্ট্রোল, কথাবার্তা কম বলতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আরো শত শত প্রশ্ন আসতে স্যার। আমরা আসলে সব প্রশ্নের উত্তর যদি দিতে চাই তাহলে হয়তো বা শেষ করতে পারবো না আমাদের প্রোগ্রাম। তারপর আমরা আর 2 মিনিট হয়তো চালাবো, এর মধ্যে যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে পরের প্রশ্নটা আমরা একটু নিতে চাই। পরের প্রশ্ন নিতে চাই। রঞ্জিত শাহ বলতে, স্যার আমার নাক অপারেশন করেছি, বাম পাশে শুধু রক্ত পড়তো, এখন রক্ত পড়ে না, কিন্তু ভিতরে হালকা পানি জমে থাকে, মাঝে মাঝে সাদা ময়লা বের হয়, সাহায্য করুন। রঞ্জিত সাহা। স্যার আরিফিন বলে দাও। আরিফিন বলো। হ্যাঁ, এখন এখানে অনেকগুলো কোশ্চেন রয়ে গেছে যে আসলে অপারেশনটা কতদিন আগে হয়েছে। যদি রিসেন্টলি অপারেশন হয়ে থাকে, অপারেশনের পর এই সমস্যাগুলো থাকতে পারে, সেক্ষেত্রে যিনি অপারেশন করেছেন তাকে একটু দেখাতে হবে। নাকের যে হাইজিন গুলো আছে সেগুলো মেনটেন করতে হবে। সেটা আমরা একটা যেমন বলি যে লবণ পানি দিয়ে, হালকা গরম পানিতে লবণ দিয়ে, বা অনেক সময় আমরা সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা বলি, এটা মিশিয়ে নাকটা ওয়াশ করতে বলি। সেই নাকটা যেন ওয়াশ করে ঠিক মতো। এবং নাকে যদি, এখন ওনার অপারেশনটা কবে হয়েছে এটা বোঝা যাচ্ছে না, যদি ইনফেক্টেড কন্ডিশন থাকে, পুজের মতো থাকে, সেক্ষেত্রে তো মুখে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে এবং নাকে আরো কিছু ব্যবস্থা নেওয়ার বিষয় আছে আসলে। এটা এইভাবে শুধু শুনে এইভাবে অ্যান্সার দেওয়াটা ঠিক হবে না। আমার মতে সবচেয়ে ভালো হয় আপনি আপনার নিকটস্থ নাক কান গলা ডাক্তারের সঙ্গে দেখা করেন। স্পেশালি আরো ভালো হয় যিনি অপারেশন করেছেন তার সঙ্গে দেখা করলে। ধন্যবাদ। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি আফরোজা অপরাজিতা। আফরোজা, আপনি কোশ্চেন করেছেন, একটু নেটওয়ার্কের ট্রাবল হয়েছিল। ঠিক আছে, আমরা দেখেছি আফরোজা
উনার কথা বলতে গেলে কষ্ট হয়, গলার শুনে মনে হয় গলার স্বর ভেঙে গেছে। কোনো কথা নয়, আপনি দয়া করে একজন ভালো নাক কান গলা স্পেশালিস্ট আপনাকে দেখতে হবে। আপনার কণ্ঠ নালী ভিতরে পরীক্ষা করে দেখতে হবে মেশিন দিয়ে, এবং দেখতে হবে কণ্ঠ নালীতে কোনো ভোকাল কর্ডে পলিপ, টিউমার, নোডুল বা আরো খারাপ ক্যান্সারের লক্ষণ আছে কিনা দেখে সেই মতো চিকিৎসা করতে হবে। আপাতত আপনি ভয়েস রেস্ট থাকবেন, আর একটা অ্যালার্জির ওষুধ ফেক্সো 120 খান এবং দ্রুত ডাক্তার সাহেবকে দেখাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আজকে আমরা আসলে শেষ করতে হবে স্যার, কারণ আমরা আসলে 1 ঘন্টার প্রোগ্রাম 1 ঘন্টা 10 মিনিট করেছি, কিন্তু দর্শকের অনেক প্রশ্ন আছেন, কারণ আসলে দুইজনই আমাদের প্রিয় এবং জনপ্রিয় এবং রোগী বান্ধব যাকে বলা হচ্ছে সেরকম ডক্টর, তারা আসার জন্য অনেক মানুষের অনেক প্রশ্ন হচ্ছে। তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি দর্শকদের, আমরা আবার হয়তোবা অনেক অতি শীঘ্রই আপনাদের মাঝে এই দুজন স্যারকে আবার নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর আরিফিন তাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমাদের যারা স্পন্সর করেছেন সেই স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেপোর্টেল মিরাকল যে অনুষ্ঠানটাকে পাওয়ার করার জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে আমরা ধন্যবাদ জানাই। নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আমাদের এই প্রোগ্রামটা দারুণ উপভোগ্য হয়েছে অনেকের কাছে, এবং অনেকের কাছে এটা কিছু বার্তা দিতে পেরেছে। এই জন্য যদি কিছু মানুষ উপকৃত হয় তাহলে আমরা নিশ্চিতভাবে যারা আয়োজন করার চেষ্টা করেছেন তারা কৃতজ্ঞ থাকবো। তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। যাবার আগে শুধু স্যারের কাছ থেকে আমরা শুনতে চাই তার দর্শক শ্রোতার উদ্দেশ্যে করোনার এই সময়টাতে কোনো আমাদের একটাই অনুরোধ থাকবে, আপনারা যখনই বাইরে বের হবেন দয়া করে মাস্ক ব্যবহার করবেন, এবং মাস্কটি সঠিক নিয়মে পড়তে হবে, এইভাবে ঢেকে, এখানে নয় স্যার। আপনারা সুন্দর করে মাস্ক পরে বাইরে বের হবেন, মাস্কটি যথাযথভাবে ঢেকে নিতে হবে, এখানে না, এটা করবেন। আর আপনারা নিয়মিত হাত ধুবেন সাবান দিয়ে 20 সেকেন্ড করে, অযথা নাকের ভিতরে আঙ্গুল মুখে চোখে দেবেন না। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে আমরা আবার ইনশাল্লাহ দেখা হবে। সেই সাথে আমি মনে করি আমাদের আরিফিন, তুমি একটু বলে দাও। আরিফিন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শক এবং আমার শিক্ষক, এখানে অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডাক্তার শেখ নুরুল ফাত্তার রুমি স্যার। স্যারের এই কথাটা না বললেই না, আমি কিন্তু আসলে স্যারের স্টুডেন্ট, এবং স্যারের সাথে একসাথে এই প্রোগ্রামে কথা বলতে পারার সৌভাগ্য হয়েছে আমার। এই জন্য আসলে আমি কৃতজ্ঞ এই ডাক্তার বাড়ির এই আয়োজনের সাথে সম্পৃক্ত গাউসুল এবং সবার কাছে। তো দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হচ্ছে, সেটা যেন আমরা মেনটেন করি। এখনই আমরা করোনা মুক্ত হয়ে গেছি ভেবে অতি আনন্দে উদ্বেলিত না হই, এবং হাত ধোয়া আর যে প্রয়োজনীয়তা বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা সেটা যেন ঠিক মতো চালাই, এবং মাস্ক এর যথাযথ ব্যবহারটা চালাই। এবং সঙ্গে প্রাসঙ্গিকভাবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ঘরে ঘরে প্যানিক বিরাজমান, অনেকের মধ্যে ঘুম হচ্ছে না, রাতে দুশ্চিন্তায় আছে, তাদের জন্য বলছি দয়া করে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, বিষণ্ণ হবেন না। এগুলাকে স্পেশালি আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, আমাদের ধর্মেও নিষেধ করা আছে বেসিক্যালি, এই নিয়ে অনেক আলাপ আলোচনা আছে, সেগুলোর এখন সময় নয়। তবে সবাইকে বলবো দয়া করে কেউ দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এবং বিষণ্ণ হবেন না। শুধুমাত্র দুশ্চিন্তা এবং বিষণ্ণ না হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে একটি সূরা নাজিল করেছেন যার নাম সূরা আদ-দুহা। তো সেখানে বলা হয়েছে নবী আপনি হতাশাগ্রস্ত হবেন, বিষাদগ্রস্ত হবেন না, নিশ্চয়ই খারাপ সময় পর ভালো সময় আসে, আপনি আল্লাহর অনুগ্রহের আশায় থাকেন সবসময়। এবং এইটার মাধ্যমে প্রমাণিত হয় যে সবাইকে এই কথাগুলো বলা হয়েছে যে আপনারা অহেতুক দুশ্চিন্তা করবেন না। ইনশাল্লাহ করোনা এসেছে, করোনা চলেও যাবে, আমরা নিশ্চয়ই সুন্দর পৃথিবী দেখা পাবো। করোনার কারণে আমরা ভালো কিছু হয়তো ভবিষ্যতে দেখতে পাবো, অনেক রকম শুভ পরিবর্তন দেখতে পাবো। তো সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে সবার কাছে দোয়া আছে, এবং সবাই যেন আল্লাহ পাকের উপর আস্থা ও বিশ্বাসে অটুট থেকে যে হেলদি প্র্যাকটিস গুলোর কথা বলা হয় সেগুলো আমরা মেনে চলবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর পৃথিবী আমরা দেখতে চাই, আমরা একসাথে দেখতে চাই নিজে এবং পরিবার সবাইকে নিয়ে। তো সে পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আল্লাহর কাছে দোয়া করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।